আমার গ্রুপে বলেছিলাম, তাতে লাবণী ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় যাদবপুরে এখন জেআর হিসাবে কাজ করছে জেআর। তা ও সাহস করে বললো যে আমি এটা বলবো। আমার খুব ভালো লেগেছে যে নিজেদের ভিতর থেকে বিষয়গুলো কথাগুলো আসছে, এবং এটা ঠিকই তোমাকে সামনাসামনি চ্যালেঞ্জ গুলোকে অ্যাকসেপ্ট করতে হবে, ছাত্রদের কাছে এবং অন্যান্যদের কাছে নিজেকে নিজের যোগ্যতার প্রমাণ দিতে হবে। সেই হিসাবে আমি এবার চাইবো যে ছাত্ররা, শিক্ষক এবং যারা স্কলাররা তারা এইসব বিষয়গুলো নিয়ে চর্চা করুক, হ্যাঁ, বলুক। আজকে লাবণী আমাদের এই বিষয়টারও বলবে কেসি ভট্টাচার্যের উপর। কেসি ভট্টাচার্যের সিলেবাসটা নেটে যেটুকু আছে তোমরা জানো, সাবজেক্ট অ্যাজ ফ্রিডম আর কনসেপ্ট অফ ফিলসফি, এই দুটি মেন জিনিস আছে তার মধ্যে। আর বোধহয় কনসেপ্ট অফ স্বরাজ বা এই ধরনের কিছু বিষয় আছে। ও যথাসম্ভব তোমাদের কাজে লাগবে সেইভাবে বিষয়টাকে বলবে। আমি আর বেশি সময় নষ্ট করছি না, তোমরা শোনো। লাবণী বিষয়টা বলবে, তোমরা মন দিয়ে শোনো, আর প্রয়োজনে একটু নোট নেবে। প্রয়োজনে একটু নোট নেবে যে কি বললো কথাগুলো, কারণ কিছুক্ষণ পরে গান শোনার মতো ব্যাপারটা দেখবে, একদিকে শুনলে একদিকে বেরিয়ে চলে গেল, কোনো কাজেই লাগলো। মানে যিনি যেটা বলবেন তার কাছ থেকে একটা রাইট আপ জোগাড় করা বা নিজে নোট নেওয়া, এগুলো কিন্তু করতে হবে। ঠিক আছে? লাবণী অবশ্য বলেছে যে একটা পিপিটি থাকবে, পিপিটি দিয়ে বলবে। ঠিক আছে, লাবণী শুরু করো। হ্যাঁ স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যার এক্ষেত্রে আমাকে অত্যন্ত ইন্সপিরেশন, হি ইজ অ্যান অ্যাবসলিউট ইন্সপিরেশন। এবং স্যার আমাকে প্রত্যেক ক্ষেত্রেই যখনই আমি ইন্ডিয়ান বা ওয়েস্টার্ন নিয়ে কিছু বিষয় সম্পর্কে আলোচনা করতে চাই, স্যার সবসময় আমাকে সেই সুযোগটা করে দিয়েছেন। আপাতত আমাদের এখনকার আলোচনার বিষয় হলো পণ্ডিত কেসি ভট্টাচার্য। আমরা এটুকু জানি যে তিনি এক বিশিষ্ট ভারতীয় দার্শনিক এবং পণ্ডিত। 19 শতকে যেসব বাঙালি মনীষীরা দর্শনের ক্ষেত্রকে সমৃদ্ধ করেছিল, আমরা এটাও জানি পণ্ডিত কেসি ভট্টাচার্য তার মধ্যে বিশিষ্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের ইউজিসি নেটের সিলেবাসের ক্ষেত্রে তার প্রবন্ধ, তার গ্রন্থ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রথমে তার একটু পরিচয় দিয়ে শুরু করা যাক। তিনি 1875-এর 12ই মে হুগলি শ্রীরামপুরে জন্মগ্রহণ করেন। তার পরিবার এক দরিদ্র ব্রাহ্মণ পরিবার, কিন্তু সেই পরিবার বিদ্যাচর্চার এক প্রসিদ্ধ কেন্দ্র ছিল। তার পিতা সংস্কৃতজ্ঞ ছিলেন এবং পণ্ডিত কেসি ভট্টাচার্যের যে শিক্ষা জীবন, সেখানে তার পিতার পাণ্ডিত্যের প্রভাবটা কিন্তু অত্যন্ত গভীর। তিনি 1891 ম্যাট্রিকুলেশন পাস করেন এবং পরবর্তীতে প্রেসিডেন্সি কলেজে পরবর্তী যে বিদ্যা চর্চা সেখানে তিনি করেছিলেন। তখনকার প্রেসিডেন্সি কলেজ কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত ছিল। এখন তার অধ্যাপনা জীবন পরবর্তীতে শুরু হয় কলকাতা বিশ্ববিদ্যালয় দিয়ে। মাইসোর বিশ্ববিদ্যালয়েও তিনি বেশ কিছুটা সময় অধ্যাপক হিসেবে ছিলেন এবং তার দীর্ঘ অধ্যাপনা জীবনে তার গ্রন্থ এবং প্রবন্ধ যা তিনি রচনা করেন তার সংখ্যা প্রচুর। আমরা গুগল সার্চ করলেই দেখতে পাবো তার বিভিন্ন গ্রন্থ। তার মধ্যে স্টাডিজ ইন ফিলোসফি, সার্চ ফর দ্য অ্যাবসলিউট ইন নিও ভেদান্তা or implications of the philosophy of Kant, এই গ্রন্থগুলো প্রথমেই তার মুখ্য 3টি গ্রন্থ হিসেবে পাবো। তার অনেক গ্রন্থ রয়েছে, প্রবন্ধের সংখ্যা কিন্তু প্রচুর। যখন আমি প্রথমবার ইউজিসি নেট পড়া শুরু করি, আজ থেকে 2-2.5 বছর আগে, তখন পড়তে পড়তে দেখেছিলাম শ্রী অরবিন্দ বা রবীন্দ্রনাথ ঠাকুর বা স্বামী বিবেকানন্দের বক্তব্য থেকে তার বক্তব্য বা কেসি ভট্টাচার্যের বক্তব্য অনেকাংশে স্বতন্ত্র, অনেকটাই ইউনিক। মাঝে মাঝে মনে হতো এটা কি পড়ছি, এতটাই ইউনিক, এবং ইয়েট ইট ইজ ভেরি সিগনিফিকেন্ট। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণটা হলো তিনি কিন্তু ভারতে বা ভারতীয় দর্শনের প্রথাগত কোনো ধ্যান ধারণাকে অন্ধভাবে গ্রহণ করেননি। তার সমস্ত গ্রন্থে এবং প্রবন্ধে প্রথাগত চিন্তা ভাবনার একটা চুলচেরা বিশ্লেষণ আমরা দেখতে পাই।
অর্থাৎ তার গ্রন্থ এবং প্রবন্ধে গঠনমূলক সমালোচনা বা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের একটা বিরাট জায়গা আছে। আমরা আজ পিপিটির মাধ্যমে আলোচনা করব তার দর্শন চিন্তার বেশ কিছু দিক। তার মধ্যে তার কনসেপ্ট অফ নিও বেদান্তা, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার কনসেপ্ট অফ মায়া আছে, তার সাথে কনসেপ্ট অফ সাবজেক্টিভিটি, তার নোশন অফ থিওরিটিক কনসিয়াসনেস, স্টেজেস অফ থিওরিটিক কনসিয়াসনেস, অর্থাৎ শুধু তাত্ত্বিক চেতনা নয়, তাত্ত্বিক চেতনার বিভিন্ন স্তর সম্বন্ধে আলোচনা করব। এবং তার একটা বিখ্যাত প্রবন্ধ স্বরাজ ইন আইডিয়াস, সেখানে তিনি আমাদের চিন্তার স্বাধীনতার বিষয়টি তুলে ধরেছেন। এগুলো আমরা আজকে একটু একটু করে দেখার চেষ্টা করব যতটা পারা যায়। ফার্স্টে আমরা শুরু করবো একটা ব্রিফ বায়োগ্রাফি দিয়ে, এবং তারপরেই কিন্তু স্বরাজ ইন আইডিয়াস এই প্রবন্ধে তিনি কি বলতে চেয়েছেন, তিনি কিভাবে ব্রিটিশ বা পশ্চিমী সংস্কৃতিকে অন্ধভাবে গ্রহণ না করে সেটার অ্যাডপশনের ক্ষেত্রে সবসময় বলে গেছেন ভারতীয় চিন্তা, ভারতীয় সংস্কৃতি, ভারতীয় ধ্যান ধারণা যে ঐতিহ্য বা তাৎপর্য, সেটাকে সর্বপ্রথমে সংরক্ষণ করতে হবে। আমাদের চিন্তার স্বাধীনতা, চিন্তার ক্ষেত্রে সেলফ ডিটারমিনেশন কিংবা আত্মনিয়ন্ত্রণের ধারণার কথা তিনি কিন্তু বারবারই বলে গেছেন। এরপরে আমরা দেখব তার দ্য কনসেপ্ট অফ স্পিকেবল। তিনি বলছেন ডুইং ফিলোসফি it involves the concept of speaking. It is not about thinking, but it is primarily about speaking. অর্থাৎ তার মতে দর্শন আত্মপ্রকাশের একটা মাধ্যম, it is a form of expression. এখন এই দর্শন চর্চার ক্ষেত্রে কোন বিষয়টা গুরুত্ব পাবে? তার মতে যা বাচনিক, যা স্পিকেবল, যা কথনযোগ্য, যা ভাষায় প্রকাশ করা যায়, এই বিষয়টা গুরুত্ব পাবে এবং সেটা চিন্তার থেকে অধিক গুরুত্বপূর্ণ। কেন? তার মতে চিন্তা, থিঙ্কিং, থটস আর ভেরি প্রাইভেট। তাহলে কোনটা কমিউনিকেটিভ? তার মতে কথা বলাটা কমিউনিকেটিভ, যা স্পিকেবল, যা কথনযোগ্য, যা বাচনিক, সেটা সামাজিক, সেটা কমিউনিকেটিভ বা আন্তঃযোগাযোগমূলক। তাই সেটার কিন্তু গুরুত্ব আছে। যখন আমরা উচ্চ পর্যায়ে চিন্তা করি, সেটাকে তিনি বলছেন আমরা নিজের সাথে নিজেরা কথোপকথন করি। দ্য কনসেপ্ট অফ স্পিকেবল এর পরে আমরা পড়বো দ্য কনসেপ্ট অফ সাবজেক্টিভিটি। সেখানে তিনি কিন্তু সাবজেক্টকে অত্যন্ত ইম্পর্টেন্ট বলে মনে করছেন। তার মতে সাবজেক্ট অবজেক্টের থেকে বা বস্তুর থেকে অনেকাংশে পৃথক। সাবজেক্ট মাত্রই তা স্বাধীন, তা মুক্ত এবং তাকে তুমি কি কিছু প্রেজেন্টেশন করবে বলছিলে যে আছে? আচ্ছা, 2 মিনিট বলে নেওয়ার পরে আমি পিপিটিটা শুরু করে দিচ্ছি। ঠিক আছে। হ্যাঁ, এই সাবজেক্ট বা বিষয়কে বস্তুগত কোনো গুণ দ্বারা তিনি বলতেন সীমিত করা যায় না, সেটাকে ক্যারেক্টারাইজ করা যায় না। এবং এই কনসেপ্ট অফ সাবজেক্টিভিটি, সেটার পরে আসছে কনসেপ্ট অফ থিওরিটিক কনসিয়াসনেস। আমরা বুঝবো তাত্ত্বিক চেতনা কাকে বলে। তিনি একটা কথা বারবারই বলছেন যে আমাদের চেতনার ন্যূনতম প্রকাশ হলো যা বলা যায়, যা কথনযোগ্য, তার আন্ডারস্ট্যান্ডিং বা তার বোধ। এই বিষয়টা ঠিক কি আর সেটা আমরা বুঝবো। তাহলে এটা একটা ব্রিফ বায়োগ্রাফি, যেখানে আমি বললামই কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য এক বিশিষ্ট পণ্ডিত এবং ভারতীয় দার্শনিক, এবং তার যে নোটেবল ওয়ার্কস সেটা আমাদের ইউজিসি নেটের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ। তার গ্রন্থের মধ্যে স্টাডিজ ইন ফিলোসফি যেমন আছে, আমি চাই একটু নোট করে নেওয়া হোক। দ্য সাবজেক্ট অ্যাজ ফ্রিডম, নলেজ অ্যান্ড ট্রুথ, স্বরাজ ইন আইডিয়াস, এটা একটা প্রবন্ধ, এটা ভীষণ ইম্পর্টেন্ট। কনসেপ্ট অফ ভ্যালু আছে, রিয়ালিটি অফ দ্য ফিউচার আছে, স্টাডিজ ইন সাংখ্য ফিলোসফি, স্টাডিজ ইন বেদান্তিজম,
search for the absolute in Neo-Vedanta, implication of Kant's philosophy, বাংলাতে আমরা বলি কান্ট দর্শনের তাৎপর্য, এবং the concept of the absolute and its alternative forms. এগুলো তার নোটেবল ওয়ার্কস এর মধ্যে পড়ে, এবং আমরা প্রশ্নপত্র দেখি ম্যাচ দ্য ফলোইংস এ কিন্তু এগুলো থাকে। তাই এই প্রত্যেকটা বিষয় কিন্তু প্রত্যেকটা গ্রন্থ এবং প্রবন্ধ আমাদের একটু হলেও মাথায় রাখতে হবে। তাহলে এটা একটু নোট ডাউন করলে সেক্ষেত্রে ভালো হয়। এখন কেসি ভট্টাচার্য বা প্রফেসর কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য তিনি কিন্তু যে সাংস্কৃতিক পরিবেশে বড় হয়েছিলেন তখন ঔপনিবেশিকতা একটা চূড়ান্ত পর্যায়ে, সেখানে কিন্তু বাংলা ইন্ডিয়ান রেনেসাঁ বা বাংলার যে বঙ্গীয় নবজাগরণ বলি, যেখানে কেশবচন্দ্র সেন কিংবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ বা দেবেন্দ্রনাথ ঠাকুরের মতো ব্যক্তিত্বরা কিন্তু এই সময়টাতে সমাজ সংস্কারের নেতৃত্বে ছিলেন, এবং এই নবজাগরণের কেন্দ্রস্থলটা ছিল বাংলা। তাই ভারতীয় সমাজের চিন্তা, মত প্রকাশের স্বাধীনতা, সেই সময়টাতে নারী অধিকার, শিক্ষা এবং যে বিজ্ঞান চর্চার প্রচলনটা ঘটে, এটা কিন্তু স্বাধীনতা আন্দোলনের পথকে একটা প্রশস্তের দিকে অনেকটাই প্রশস্ত করেছিল কিংবা তার অগ্রগতি ঘটিয়েছিল। এই সময়টাতেই কিন্তু প্রফেসর কেসি ভট্টাচার্যের আগমন, এবং তাই তিনি তার কনসেপ্ট অফ লিবারেশন ইন টার্মস অফ থট বা চিন্তার ক্ষেত্রে স্বাধীনতাটাও এই নবজাগরণ, বঙ্গীয় নবজাগরণ বা এই সময় স্বাধীনতা আন্দোলনের দ্বারা তার বিভিন্ন গ্রন্থ এবং প্রবন্ধ অনেকাংশে প্রভাবিত। দেখতেই পাচ্ছি আমরা ইউনিভার্সিটি অফ ক্যালকাটা এবং মাইসোরে তিনি ছিলেন, এবং তার যে টিচিং স্টাইল সেটাকে খুব স্বতন্ত্র মনে করা হয়। তখন তার সমসাময়িক দার্শনিক বা অধ্যাপকদের থেকে তিনি কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিং এবং সেলফ ইনকোয়ারির দিকটা অনেক বেশি তাতে গুরুত্ব দিয়েছিলেন। During his tenure, he mentored several students who went on to become prominent figures in Indian philosophy. Bhattacharya's ideas profoundly influenced later Indian philosophers. তার একাডেমিক ক্যারিয়ার পড়তে গিয়ে আমরা দেখলাম যে কেসি ভট্টাচার্যের যে চিন্তা ভাবনা সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে অন্যান্য ভারতীয় দার্শনিকদের প্রভাবিত করে, এবং তার মধ্যে দয়াকৃষ্ণ, প্রফেসর জে এন মোহান্তি তারা ছাত্রদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন, এবং প্রফেসর কেসি ভট্টাচার্যের পুত্র প্রফেসর কালিদাস ভট্টাচার্য তিনিও এক বিশিষ্ট ভারতীয় দার্শনিক ছিলেন। সুতরাং আমরা যদি এই একটা ব্রিফ বায়োগ্রাফি মনে করি, অনেক ক্ষেত্রে আমাদের অনেক প্রশ্নের উত্তর দিতে কিন্তু অনেকটা সুবিধা হবে, বিশেষ করে তার বিভিন্ন গ্রন্থ, যেটা কিন্তু নেটের প্রশ্নে আমরা বারবারই দেখতে পাই। এবং এই পিতা পুত্র প্রফেসর কেসি ভট্টাচার্য এবং তার পুত্র কালিদাস ভট্টাচার্য, তাদের যে দর্শন চিন্তা, তাদের গ্রন্থ এবং প্রবন্ধে সবসময় ভারতীয় দর্শন এবং পাশ্চাত্য দর্শনের একটা মেলবন্ধন বা সেতু বন্ধন আমরা লক্ষ্য করি। এবার ডক্টর কেসি ভট্টাচার্যের যে দর্শন চিন্তা সেটা দেখা যাক। তার বিখ্যাত প্রবন্ধ হলো স্বরাজ ইন আইডিয়াস বা চিন্তার ক্ষেত্রে স্বাধীনতা। এটা 1928 সালে প্রকাশিত হয়। এই ডেটটা খুবই ইম্পর্টেন্ট, এটা নোট ডাউন করে রাখা দরকার। এই প্রবন্ধটা অত্যন্ত ইম্পর্টেন্ট, আমাদের ম্যাচ দ্য ফলোইংসটা অবশ্যই আসতে পারে। তাহলে তিনি এখানে ইন্টেলেকচুয়াল ফ্রিডমের কথা বলছেন। তিনি এক্ষেত্রে জ্ঞানের যে স্বাধীনতা বা বৌদ্ধিক স্বাধীনতা সেটার গভীর দার্শনিক বিশ্লেষণ করেন। তিনি স্বরাজ বা স্বাধীনতার এই ধারণাকে রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রের বাইরে সম্প্রসারিত করেছেন, এবং
তাকে কিন্তু চিন্তার ক্ষেত্রে বা ধ্যান ধারণার ক্ষেত্রে সেটার অন্তর্ভুক্তি ঘটিয়েছেন। আমরা কিন্তু এর আগে এমনটা দেখতে পাইনি। অনেক ক্ষেত্রে কিন্তু আমরা সেলফ রুল, স্বরাজ, যার অর্থ সেলফ ডিটারমিনেশন বা আত্মনিয়ন্ত্রণ বা স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতা, এটা পূর্বে অর্থনৈতিক কিংবা রাজনৈতিক ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল। কিন্তু দর্শন চিন্তায় যে আত্মনিয়ন্ত্রণের প্রয়োজন, দর্শন চিন্তা কিংবা ভারতীয় দর্শন চর্চার তাৎপর্য কিংবা ঐতিহ্য উপলব্ধিতেও যে আমরা স্বাধীনভাবে সেটা করতে পারি, এ কথা কিন্তু এই প্রবন্ধেই আমরা অনেকটা বেশি করে জানলাম। তিনি সেখানে বলছেন যে পশ্চিমী সংস্কৃতি ভারতীয় জনসাধারণের উপর এক প্রকার বলপূর্বক বা জোর করে আরোপিত হয়, তাই তো? তিনি বলেন ভারতীয় চিন্তাবিদরা এই যে পশ্চিমী সংস্কৃতিকে কিছুটা হলেও অন্ধভাবে গ্রহণ করে। তার ফলে আমাদের বুদ্ধির দিক থেকে, আমাদের জ্ঞানের দিক থেকে এক প্রকার নির্ভরতা সৃষ্টি হয়েছে। যেহেতু আমরা দর্শন চিন্তার ক্ষেত্রে স্বাধীনতার প্রকাশ ঘটাচ্ছি না, স্বতন্ত্রভাবে স্বাধীনভাবে ভারতীয় সংস্কৃতি, ভারতীয় দর্শন চর্চা করছি না, এবং পশ্চিমী সংস্কৃতি বা পশ্চিমী চিন্তাধারাকে অন্ধভাবে গ্রহণ করছি মাত্র, তাই কি হচ্ছে না ভারতে একটা জ্ঞান ক্ষেত্রে অন্ধকারাচ্ছন্ন পরিবেশের সৃষ্টি হচ্ছে, বৌদ্ধিক নির্ভরতার সৃষ্টি হচ্ছে, যাকে তিনি ইন্টেলেকচুয়াল ডিপেন্ডেন্সি বলে তার প্রবন্ধে এ কথা লিখেছেন। এবং এই প্রবণতার করার সমালোচনা করেন। তাহলে করতে হবে এটা কি? তিনি কি বলছেন? তাহলে এটার থেকে বেরোনোর উপায়টা কি? তিনি বলছেন আমাদের ক্রিয়েটিভ হতে হবে, আমাদের কিন্তু সৃজনশীল হতে হবে। সবসময় যে এক্সটার্নাল ফ্রেমওয়ার্কস বা বাইরের পরিস্থিতির ওপর কিন্তু নির্ভর করলে চলবে না। আমাদের এই প্রবণতা যে আমরা স্বাধীনভাবে চিন্তা করব, সেটা কিন্তু তৈরি করতে হবে। তিনি বলেন a core aspect of his concept is overcoming the sense of cultural inferiority instilled by colonialism. তার মতে ব্রিটিশ ঔপনিবেশিকতার ফলস্বরূপ ভারতীয় ঐতিহ্য, ভারতীয় সংস্কৃতি কিছুটা হলেও কিন্তু মুছে যাচ্ছে। ভারতীয়রাই ভারতীয় দর্শন চর্চা থেকে পিছুপা হচ্ছেন, কিন্তু এটা হলে চলবে না। ভারতীয় চিন্তাবিদদের বিচার বিশ্লেষণ পূর্বক বিদেশি ধ্যান ধারণা গ্রহণ করতে হবে, অন্ধভাবে নয়। বিচার বিশ্লেষণ পূর্বক সেটা গ্রহণ করতে হবে, তবে ভারতের সাথে একটা বিদেশে বা গ্লোবাল প্ল্যাটফর্মে যে দর্শন চিন্তা বা পাশ্চাত্য দর্শন চিন্তা, তার মেলবন্ধন বা সেতু বন্ধনটা কিন্তু সম্ভব হবে। তিনি বলছেন ফিলোসফি ইজ এ ফর্ম অফ সেলফ এক্সপ্রেশন। দর্শন হলো আত্মপ্রকাশেরই একটা মাধ্যম। সুতরাং যদি দর্শন আত্মপ্রকাশের মাধ্যম হয়, তাহলে প্রত্যেকের ক্ষেত্রেও কিন্তু সেখানে একটা ইউনিকনেস বা ডিফারেন্স থাকবে। প্রত্যেকে নিজেকে বিভিন্নভাবে প্রকাশ করে, আমি আমার মতো, তুমি তোমার মতো। সেক্ষেত্রে কিন্তু স্বাধীনতার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে তিনি বলেন আমাদের ঔপনিবেশিকতার দ্বারা সৃষ্ট যে সাংস্কৃতিক সীমাবদ্ধতা, সেটাকে অতিক্রম করতে হবে। তাই কিন্তু স্বাধীনভাবে চিন্তা করার প্রবণতার উপর তিনি জোর দিয়েছেন। তার ফলে কি হবে না আমাদের ভারতের যে নিজস্ব ঐতিহ্য, সেটা কিন্তু পুনরুদ্ধার হবে। এবং বিচার বিশ্লেষণ পূর্বক যদি আমরা পাশ্চাত্য সংস্কৃতি এবং চিন্তাধারাকে গ্রহণ করতে শিখি, তাহলে ভারতের সাথে পাশ্চাত্য ধ্যান ধারণার মেলবন্ধন করা আমাদের পক্ষে সহজ হবে। এবং সেটা কিভাবে হবে? যদি কালচারাল এম্পাওয়ারমেন্ট অ্যান্ড ক্রিয়েটিভ ইনোভেশন হয়, যদি আমরা আমাদের সংস্কৃতির তাৎপর্যের বিষয়টি অনুধাবন করি, সৃজনশীল এই বিষয়টাকে, সৃজনশীলতার প্রকাশ ঘটাই, চিন্তার ক্ষেত্রে স্বাধীনতার প্রকাশ ঘটাই, এবং এই প্রবণতাগুলো
বারংবার যদি সেটা প্র্যাকটিসের অন্তর্ভুক্ত হয়, তাহলে কি হবে না, চিন্তার ক্ষেত্রে প্রকৃত স্বাধীনতা বা প্রকৃত মুক্তি ঘটবে। এবং যে কোনো জনগোষ্ঠীর ক্ষেত্রে, যেটা ভারতীয় হতে পারে, সেটা পাশ্চাত্য হতে পারে, তার কিন্তু সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক ধ্যান ধারণার মূলই হলো দর্শন। তাই জ্ঞানক্ষেত্রে ইন্টেলেকচুয়াল ডিপেন্ডেন্সি হলে চলবে না, সেখানে ইন্টেলেকচুয়াল সেলফ ডিটারমিনেশন থাকতে হবে। ভারতীয়রা যদি তাদের স্বতন্ত্র দার্শনিক পরিচয়কে ভুলে যায়, তাহলে সেটা কিন্তু পশ্চিমা সংস্কৃতির একটা প্রতিফলন হবে। ভারতীয়দের দর্শন চিন্তার ক্ষেত্রে কোনো ইউনিকনেস রইল না, আর তাদের সংস্কৃতি বা তাদের যে নিজস্ব ঐতিহ্য, নিজস্ব দার্শনিক পরিচয়, সেটা যদি তারা ভুলে যায় এবং পশ্চিমা সংস্কৃতিকে অন্ধভাবে তার অ্যাডপশন করে, সেটাকে যদি গ্রহণ করে, তাহলে কি হবে না, সেটা হবে বিদেশি ধ্যান ধারণারই একটা প্রতিচ্ছবি বা প্রতিফলন। ভারতীয়দের ইউনিকনেস বলে কিন্তু কিছু থাকলো না। জ্ঞানক্ষেত্রেও তারা কিন্তু কোনোভাবেই ডিপেন্ডেন্সি বা ঔপনিবেশিকতার শিকড় থেকে মুক্তি পেতে পারলো না। তাই সাংস্কৃতিক যে ক্ষমতায়ন, সৃজনশীল উদ্ভাবনী শক্তি, সেটা কিন্তু এই প্রবণতা বৃদ্ধি হলে অধ্যাপক ভট্টাচার্য বলছেন যে বৌদ্ধিক ক্ষেত্রেও স্বাধীনতার দর্শন গড়ে উঠবে। সুতরাং এটাই মোটামুটি ভাবে কেএসসি ভট্টাচার্যের স্বরাজ ইন আইডিয়াসে প্রতিফলিত হয়েছে। আমরা যখন এমসিকিউ করব এর পরবর্তীতে, সেখান থেকে কিরকম প্রশ্ন আসতে পারে সেটাও কিন্তু আমরা দেখব। সময় একটু লিমিটেড, তাই আমরা বাকি দিকগুলো আস্তে আস্তে দেখি। কারোর কোথাও প্রশ্ন থাকলে সে অবশ্যই করতে পারে। স্বরাজ ইন আইডিয়াস এর পরে তার কনসেপ্টে আছে স্পিকেবল, দ্য কনসেপ্ট অফ স্পিকেবল, thinkable and the influence of Kant। এখন এই স্পিকেবল বা যা বাচনিক বা যা বলা যায় বা যা কথনযোগ্য, এই বিষয়টা অধ্যাপক ভট্টাচার্যের দর্শনে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তার মতে স্পিকিং ইজ মোর ইম্পর্টেন্ট দেন থিঙ্কিং ইটসেলফ। He holds that doing philosophy is strictly speaking, not thinking at all, but only speaking। তাহলে বোঝা যাচ্ছে তার যে কনসেপ্ট অফ স্পিকেবল সেটা ইউনিক। এটা যখন আমি প্রথমে পড়তে যাই তখন ভাবছি কি পড়ছি, এটা ঠিক কি, স্পিকেবলটা কি, থিঙ্কিং কেন ইম্পর্টেন্ট নয় এখানে, স্পিকিং কেন বেশি ইম্পর্টেন্ট এখানে। তো এই ধরনের নানান প্রশ্ন কিন্তু মাথায় আসতো, যেটা এখনো তোমাদের মাথাতেও আসবে। সেখানে পড়তে পড়তে আমরা বুঝতে পারলাম যে কনসেপ্ট অফ স্পিকেবল এই বিষয়টা আসলে বুঝতে গেলে তার যে দর্শন, অর্থাৎ কেএসসি ভট্টাচার্য যে দর্শন বলতে কি বুঝিয়েছেন এবং বিজ্ঞান বলতে কি বুঝিয়েছেন, তার যে পার্থক্যটা, সেটাও কিন্তু এক্ষেত্রে বেশ কিছুটা ইম্পর্টেন্ট। এক্ষেত্রে কেএসসি ভট্টাচার্য বলেন যে কথনযোগ্য ফিলোসফি কি, দর্শন কি, যা বাচনিক বা যা স্পিকেবল, সেটারই কিন্তু বহিঃপ্রকাশ। এবং তার প্রবন্ধ দ্য কনসেপ্ট অফ ফিলোসফিতে কিন্তু তিনি এই কথাগুলো বলে গেছেন। প্রথমে প্রবন্ধটার নাম ছিল স্বরাজ ইন আইডিয়াস, এটা একটা অন্য প্রবন্ধ, এবং সেখানে তিনি কিন্তু তার দ্য কনসেপ্ট অফ স্পিকেবল এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন দর্শন করা মানে কঠোরভাবে যদি আমাকে বলতে হয়, রিগোরাসলি যদি বলতে হয়, তাহলে সেটা কিন্তু চিন্তা করা নয়, বরং সেটা হলো কথা বলা বা বাচনিক ভাষায় চিন্তাকে প্রকাশ করা। দর্শন মাত্র এটা স্পিকেবল ফিলোসফি, এবং সেটা কেএসসি ভট্টাচার্যের একটা নিজস্ব এবং অত্যন্ত অনন্য দৃষ্টিভঙ্গি। এটা কিন্তু ক্লাসিক্যাল ইন্ডিয়ান বেদান্তা, জৈনিজম এবং কান্টিয়ান ফিলোসফি দ্বারাও অনেকাংশে প্রভাবিত হন।
তার মতে যে ফিলোসফিক্যাল জাজমেন্ট বা দার্শনিক বচন সেটা কিন্তু ফ্যাকচুয়াল নয়, অর্থাৎ সেটা অভিজ্ঞতার সিদ্ধ যে বিষয়গুলি সেটার উপর নির্ভরশীল নয়। তিনি কিন্তু বলেন ফিলোসফির টাস্ক বা গোল বিশ্বের একটা সামগ্রিক দৃষ্টিভঙ্গি দেওয়াও নয়, বরং ফিলোসফির গোল কি, যা বাচনিক তার বোধ, যেটা আমি বললাম যে চেতনার ন্যূনতম প্রকাশ কি, তার মতে চেতনার ন্যূনতম প্রকাশ হলো যা কথা প্রকাশ করা যায়, যা বাচনিক যা ভাষায় প্রকাশ করা যায়, তার আন্ডারস্ট্যান্ডিং বা তার বোধ, অর্থাৎ যা বাচনিক তা যখন আমরা আন্ডারস্ট্যান্ড করব, তার যখন তাৎপর্য আমরা উপলব্ধি করব, তাকে যখন আমরা অনুধাবন করব, সেটাই মূলত দর্শন চর্চার মূল লক্ষ্য। তাহলে তিনি এখানে থিঙ্কিং আর স্পিকিং এর মধ্যে একটা বিস্তর ফারাক এনেছেন। কি বলছেন না, থিঙ্কিং ইজ রিলেটেড টু সায়েন্স and speaking is related to philosophy. তাহলে চিন্তার ক্ষেত্রটা কোনটা না, থিঙ্কিং আমরা কোথায় করছি, বিজ্ঞানের ক্ষেত্রে, এবং সেটা অভিজ্ঞতার সিদ্ধ বিষয়গুলির সাথে সম্পর্কযুক্ত। যখন আমরা সে চিন্তাকে ভাষায় প্রকাশ করছি, কথন যোগ্য করে তুলছি, বাচনিক করে তুলছি, তখন সেটা দর্শন চর্চার বিষয় হিসেবে কিন্তু পরিগণিত হচ্ছে। এক্ষেত্রে তার একটা বক্তব্য যে যখন আমরা কোনো মত সম্বন্ধে জানি, তিনি বলছেন যে কোনো মত সেটা তত দূরই দর্শনের আওতায় আসে যতদূর পর্যন্ত সেই মত সম্বন্ধে একটা বিশ্বাস, একটা বিলিফ, একটা প্রত্যয় আমাদের মনের মধ্যে আছে। সেটা সম্বন্ধে আমরা যখন কিছু না কিছু জানি, তখন সেটা বা কিছু না কিছু বিশ্বাস করি, তখন সেটা দর্শন চর্চার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এবং এই বিষয়টিকেই তিনি পরবর্তী ক্ষেত্রে তার তাত্ত্বিক চেতনা বা থিওরিটিক্যাল কনসাসনেসের মাধ্যমে প্রকাশ করছেন। কান্টের মত এক্ষেত্রে কিন্তু একটু হলেও আলাদা। Kant admits the extension of thought forms and categories beyond experience. So for him, this is illegitimate and does not yield knowledge. Bhattacharya holds that non-empirical use of forms of thought is not thinking proper, but only symbolizing what is unthinkable by verbal forms of thinking. তাহলে এক্ষেত্রে কান্টের সাথে আমরা কিন্তু ভট্টাচার্যের অনেক ক্ষেত্রে মত পার্থক্য দেখতে পারি। কান্ট বলছেন যে অভিজ্ঞতার বাইরে এই চিন্তা ভাবনাগুলোকে প্রসারিত করলে সেটা কিন্তু কোনোভাবেই জ্ঞানের জন্ম দিচ্ছে না। ভট্টাচার্য বলছেন অভিজ্ঞতার বাইরে যখন এই চিন্তা ভাবনা প্রকাশিত হচ্ছে, প্রসারিত করছে, তখন তাকে আমরা বলছি সিম্বলাইজিং থট বা প্রতিকায়িত চিন্তা। এবং আমাদের অবচেতন মনের বিষয়গুলোকে ভাষার সাহায্যে প্রতিকায়িত করা একটা প্রক্রিয়া এটা, এবং এটাই মূলত দর্শন চিন্তার মূল উদ্দেশ্য, দর্শনের মূল টাস্ক। তাহলে আমরা দেখতে পাচ্ছি কান্টের সাথে কেসি ভট্টাচার্যের একটা পার্থক্য আছে। অভিজ্ঞতার সিদ্ধ বিষয় এক ক্ষেত্রে অ্যাডমিটেড, এক ক্ষেত্রে ভট্টাচার্য বলছেন অভিজ্ঞতা বা ফ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স কিন্তু দর্শন চর্চার ক্ষেত্রে সেভাবে গুরুত্বপূর্ণ নয়। সিম্বলাইজিং থিঙ্কিং এর উপর তিনি কিন্তু খুব গুরুত্ব দিয়েছেন। ঠিক আছে, তাহলে সিম্বলাইজিং ইউজ অফ থট ফর্মস ইট অ্যাজ অল টু বি সাবসিউমড আন্ডার থিঙ্কিং। তাহলে জেনুইন থিঙ্কিং এটা কিন্তু নয়, তবুও কিন্তু এটা কেসি ভট্টাচার্যের মতে অত্যন্ত ইম্পর্টেন্ট। তিনি বলছেন দ্য propositions and judgment that cannot be said to be spoken, for example a square circle, horns of hair, etc., these are not speakable, thus also not believed.
তিনি বলছেন এমন কিছু বচন আছে যা কিন্তু ভাষার মাধ্যমে আমরা প্রকাশ করতে পারবো না। এমন প্রচুর বচন থাকতে পারে যা স্পিকেবল নয়, যা কথার মাধ্যমে প্রকাশিত হয় না, যেমন আ স্কোয়ার সার্কেল বা একটা বর্গাকার বৃত্ত। বৃত্ত হয় সেটা গোল হবে, আবার বর্গক্ষেত্র হয় বর্গাকার, কিন্তু একটাই বিষয়, সেটা একাধারে বর্গক্ষেত্র এবং একাধারে সেটা একই সাথে বৃত্তাকার, এরকম কোনো বিষয় কিন্তু থাকতে পারে না, তাই তো? তাহলে এইসব বিষয়কে আমরা ভাষার মাধ্যমে প্রকাশ করতে পারবো না, এবং যদি আমরা কোনো একটা বিষয়কে বাচনিক না করে তুলতে পারি, সেই বিষয়কে কিন্তু আমরা বিশ্বাস করতে পারবো না। In philosophy, the content is spoken and it is particularly symbolized. Philosophy-তে একটা বিষয় যেমন ভাষার মাধ্যমে প্রকাশিত হয়, বাচনিক হয়, তেমনি সেটা কিন্তু প্রতীকী আকারেও আমরা প্রকাশ করতে পারি। কিন্তু যে সমস্ত বচন, যে সমস্ত বিচারধারা যা কথনযোগ্য নয়, কথার মাধ্যমে প্রকাশিত নয়, স্পিকেবল নয়, যা ভাষার মাধ্যমে প্রকাশিত নয়, আমরা যেটার মাধ্যমে কিন্তু যোগাযোগ করতে পারবো না অন্যদের সাথে, যা সামাজিক নয়, সেটা কিন্তু দর্শন চর্চার অন্তর্ভুক্ত হবে না। But the judgments and propositions which refer to the self-subsistence of objects, the subject and the absolute are speakable though. They are literally not thinkable, but they come under the scope of philosophical study. এখন এমন অনেক বিষয় আছে যাকে কেসি ভট্টাচার্য, এমন অনেক বচন আছে, এমন অনেক বিচারধারা থাকতে পারে যাকে তিনি সস্থিত সত্তা বলে মনে করেছেন, এবং সেটা কিন্তু স্পিকেবলের আওতায় আসে, এবং সেটা কিন্তু বাস্তবিক বিষয়সমূহ বর্গাকার বৃত্তের মতো অতি প্রাকৃতিক কিছু নয়, কাল্পনিক কিছু নয়। সেই সমস্ত বিষয়গুলি যদি থিঙ্কেবল নাও হয়, এমন অনেক বিষয় থাকে যে সম্বন্ধে আমরা চিন্তা করতে পারবো না, কিন্তু সেগুলোকে যদি ভাষার মাধ্যমে প্রকাশ করা যায়, সে সম্বন্ধে যদি কথা বলা যায়, তাহলে সেটা দর্শন চিন্তার অন্তর্ভুক্ত হবে। তাহলে এক্ষেত্রে প্রফেসর কেসি ভট্টাচার্য যেটা বলতে চেয়েছেন সেটা হলো, যা স্পিকেবল, যা বাচনিক, সেটাই দর্শন চিন্তার বিষয়, এবং সেটা কিন্তু ফ্যাকচুয়াল নয়, সেটা কিন্তু সবসময় যে ফ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা সিদ্ধ বিষয়ের সাথে সম্পর্কিত হবে, সেটা কিন্তু নয়। অভিজ্ঞতা সিদ্ধ বিষয় বিজ্ঞানের ক্ষেত্রে সমর্থিত, বিজ্ঞান সেটা নিয়ে আলোচনা করে। বিজ্ঞানের ক্ষেত্রে থিঙ্কিং বা চিন্তার গুরুত্ব অনেক, কিন্তু দর্শন বিজ্ঞানের থেকে আলাদা। কেন আলাদা? না, দর্শন কিন্তু অভিজ্ঞতা সিদ্ধ নয় এমন বিষয় নিয়েও কথা বলে, কিন্তু দর্শনের ক্ষেত্রে যা স্পিকেবল, যা বাচনিক, যা আন্তঃযোগাযোগমূলক, যা সামাজিক, যা বলা যায়, সেইটাই দর্শন চর্চার মূল বিষয়। এবং এক্ষেত্রে আমরা কান্টের সাথে ভট্টাচার্যের পার্থক্য দেখতে পাই, পরবর্তী ক্ষেত্রেও কিন্তু সেগুলো আমরা দেখতে পাবো। তিনি বলেন দর্শন চর্চার কাজই হলো কি না, যা স্পিকেবল তার প্রকাশ, যা বলা যায় তা প্রকাশ করা। এটা প্রতিকায়িত বা সিম্বলাইজেশন এটা হতে পারে, এটি প্রতিকায়িত আকারেও এটিকে ভাষায় প্রকাশ করা যায়। এবং কান্টের সাথে কিন্তু এই বিষয়ে তার পার্থক্য আছে। তিনি বলছেন দর্শনের চিন্তার দিকটি নয়, ভট্টাচার্যের মতে দর্শনের চিন্তার দিক নয়, বরং কথনের দিকটি বেশি ইম্পর্টেন্ট। কান্ট তার বিপরীতে কথা বলছেন। এক্ষেত্রে আমরা দেখি ফিলোসফি থ্রাইভস অন স্পিকিং। কেন? there is no logic, metaphysics, epistemology without speaking. কেসি ভট্টাচার্য এক্ষেত্রে যুক্তি দেন যে যখনই আমরা লজিক করি, মেটাফিজিক্স করি বা এপিস্টেমোলজি, জ্ঞানতত্ত্বের বিভিন্ন প্রসেস বা প্রক্রিয়াগুলো
সম্পর্কে আলোচনা করি, সেগুলো কিন্তু যদি না বলতে পারি, ভাষায় যদি না প্রকাশ করতে পারি, সেটা কিন্তু তার কোনো মানে দাঁড়াবে না। তাহলে স্পিকিং ইজ এ নেসেসারি ফিচার of the elaboration of non-empirical data or processes or preposition। তাহলে এক্ষেত্রে ডেটা কেমন হবে? নন এম্পেরিক্যাল বা নন ফ্যাকচুয়াল। তাহলে ফিলোসফি কি? যা কথনযোগ্য তাই প্রকাশ, যা বাচনিক তাই প্রকাশ। এবং এক্ষেত্রে স্পিকিং এর নেসেসারি ফিচার বা বৈশিষ্ট্য কি না, যা নন ফ্যাকচুয়াল, আভিজ্ঞতিক বিষয় নয়, তার ইলাবোরেশন বা তার বিশ্লেষণ। An essential difference between thinking and speaking is that the former is private while the latter is social and intercommunicative। তাহলে কেন কথা বলা বেশি ইম্পর্টেন্ট রাদার দ্যান থিঙ্কিং? না, স্পিকিং মাত্রই সেটা কিন্তু সামাজিক হয়ে যায়, সেটা কিন্তু যোগাযোগমূলক হয়ে যায়, এবং কমিউনিকেশনের গুরুত্ব কিন্তু কেসি ভট্টাচার্যের মতে থিঙ্কিং যেটা প্রাইভেট সেটার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়ান থিংস ফর হিমসেলফ, আমরা কিন্তু যখন চিন্তা করি, ভট্টাচার্য বলছেন আমরা কিন্তু নিজের জন্য চিন্তা করি, কিন্তু আমরা যখন কথা বলি তখন অপরের সাথে আমাদের একটা যোগাযোগ তৈরি হয়। The aim of thinking is understanding in the first instance. The purpose of speaking is rather a communication with another than clarity in one's understanding. This is so even higher forms of thinking may rightly be described as speaking to and for oneself. যখন আমরা উচ্চতর পর্যায়ে চিন্তা করি, সেটাকে ভট্টাচার্য বলছেন আমরা নিজের সাথে কথোপকথন করি বা নিজের চিন্তাকে নিজের কাছে ভাষায় প্রকাশ করি, বাচনিক আকারে তুলে ধরি। এরপর বলছে দ্য ডিস্টিংশন বিটুইন এম্পেরিক্যাল থট অর্থাৎ অভিজ্ঞতা সিদ্ধ চিন্তা এবং সিম্বলিস্টিক থট বা সাংকেতিক চিন্তা। ইট ইনেবলস ভট্টাচার্য টু ডিমার্কেট দ্য field of philosophy from the field of science or common sense. Scientific thought is literal or empirical and concerned with facts, and sense experience is invariably relevant. তাহলে সায়েন্স আর ফিলোসফির পার্থক্যটা কি? সায়েন্স ফ্যাক্টস নিয়ে কথা বলে, সায়েন্স পারসেপশন নিয়ে কথা বলে, সায়েন্স সেন্স এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা সিদ্ধ জগতের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে, প্রত্যক্ষ বা পারসেপশন নিয়ে কথা বলে, বাস্তবিক বিষয় নিয়ে কথা বলে। কিন্তু philosophy is not concerned with facts, nor is sense experience relevant for philosophical description। এখানে আমরা একটা আইডিয়ালিজমের ব্যাপারটা দেখতে পাচ্ছি। philosophy is sustained by symbolistic thought in which speaking is involved। তিনি কি বলছেন না, সায়েন্স মাত্রই অভিজ্ঞতার সিদ্ধ জগৎ নিয়ে কথা বলে, আর ফিলোসফি কিন্তু ফ্যাক্টস নিয়ে কনসার্ন নয়, অভিজ্ঞতার সিদ্ধ বাস্তবিক বিষয় নিয়ে ফিলোসফি কথা বলে না। ফিলোসফি কি নিয়ে কথা বলে না, ফিলোসফি প্রতিকায়িত চিন্তা বা যে চিন্তাকে আমরা সাংকেতিক আকারে প্রকাশ করতে পারি সেটা নিয়ে কথা বলে, এবং সেটা কি না, সেটা কিন্তু স্পিকিং এর সাথে ইনভলভ, সেটাকে বাচনিক আকারে সেই সিম্বলিস্টিক থটটাকে প্রকাশ করা যায়। যখনই আমরা কিছু বলি, যখনই তা স্পিকেবল হয়, যখনই তা কথনযোগ্য হয়, তার কিন্তু একটা সাংকেতিক দিকও থাকে, এবং ফিলোসফি সিম্বলিস্টিক থট নিয়ে কাজ করে, যেখানে স্পিকিং বা ভাষায় প্রকাশ বা কথা বলাটা একটা প্রয়োজনীয় ফিচার বা প্রয়োজনীয় বৈশিষ্ট্য হয়ে দাঁড়ায়। তিনি বলেন our knowledge of facts that constitute the subject matter of empirical thought does not involve speaking necessarily। তিনি বলছেন সায়েন্সের ক্ষেত্রে আমরা বাস্তবিক বিষয় সম্বন্ধে জ্ঞান অর্জন করি,
এবং সেখানে কিন্তু আভিজ্ঞতিক জগতে সাবজেক্ট ম্যাটার ইনভলভ, তাই তো অভিজ্ঞতা সিদ্ধ জগতে সাবজেক্ট ম্যাটার সায়েন্সে ইনভলভ। সায়েন্সে অবজারভেশন হয়, পরীক্ষণ পর্যবেক্ষণের পর অনেক স্তর থাকে এবং সেটা শুরুই হয় বাস্তব বিষয়ের পর্যবেক্ষণের মাধ্যমে। এবং সেখানে কথা বলাটা, সেটাকে বাচনিক ভাষায় প্রকাশ করাটা কিন্তু ইম্পর্টেন্ট ফিচার নয়। সায়েন্সের ইম্পর্টেন্ট ফিচার স্পিকিং নয়, তাহলে স্পিকিং ফিলোসফির ইম্পর্টেন্ট ফিচার। তিনি বলেন আওয়ার নলেজ অফ ফ্যাক্টস which constitute the subject matter of empirical thought does not involve speaking. The fact can be known without being spoken. তাহলে সায়েন্সের ক্ষেত্রে the fact can be known without being spoken, অর্থাৎ কোন একটা বিষয়কে আমরা বুঝতে পারি, সেটাকে যদি বাচনিক ভাষায় প্রকাশ করা না হয় তার সত্ত্বেও কিন্তু আমরা সায়েন্সের ক্ষেত্রে সেটাকে বোধগম্য হয়, কিন্তু ফিলোসফি এটা নয়। Speakability is a contingent character of the content of empirical thought. যখন আমরা অভিজ্ঞতার সিদ্ধ বিশ্বাস সম্বন্ধে চিন্তা করি, তার একটা গুণ, তার একটা আগন্তুক গুণ হতে পারে স্পিকেবিলিটি। আগন্তুক গুণ মানে কি? কখনো আছে কখনো নেই, তাই তো। বাট পিওর ফিলোসফিক্যাল থট যদি সেটা হয়, তাহলে স্পিকেবিলিটি বা বাচনিক ভাষায় প্রকাশ বা বলাটা, সেটাকে একে অপরের সাথে আন্তঃযোগাযোগমূলক করে তোলাটা, এটা কিন্তু একটা নেসেসারি ফিচার। Bhattacharya says subject matter of philosophy is non-empirical, it is non-factual. Branches of philosophy such as logic, metaphysics, epistemology, they do not deal with observable events or state of affairs, nor are they concerned with fictitious entities or mere speech creation. Bhattacharya holds that there is a realm of forms, entities, and processes other than the factual. This is elaborated in philosophy. Logic elaborates on thought forms and their interconnection. তাহলে লজিক কি নিয়ে কাজ করে? তার চিন্তার আকার এবং তার যে পারস্পরিক যোগাযোগ, তা নিয়ে কিন্তু লজিক কথা বলে। Metaphysics deals with reality as objective though non-empirical. Metaphysics objective reality নিয়ে কাজ করে, কিন্তু সেটা আভিজ্ঞতিক জগতের বিষয় নয়, সেটা non-factual, non-empirical. Epistemology is concerned with conscious process and attitudes. Epistemology বা আমাদের জ্ঞানবিদ্যা, আমাদের জ্ঞানগত যে প্রক্রিয়া, কনসিয়াস প্রসেস, চিন্তন প্রক্রিয়া, সেগুলো নিয়ে আলোচনা করে। সেটাও কিন্তু আভিজ্ঞতিক জগতের বিষয় নিয়ে সেটা আলোচনা করে না, এম্পিরিক্যাল সায়েন্সের বিষয় নিয়ে সেটা কিন্তু আলোচনা করে না। লাবণী একটি কথা, তুমি একটু আস্তে আস্তে বলো, দরকার হলে আরেকদিন সময় নেবে, কেননা এত তাড়াতাড়ি বললে না এরা বুঝতে পারবে না। হ্যাঁ, একটু আস্তে আস্তে বলো, দরকার হলে আরেকদিন বলবে, অত ব্যস্ত হওয়ার কিছু নেই। আর তোমার লেখাটা যেহেতু অনেকটা লেখা একটা স্লাইডে লিখেছো, দেখতে পাওয়া যাচ্ছে না, এটাকে তুমি ফুল স্ক্রিন করলে অল্প একটু দেখা যাবে। আচ্ছা, আর পরে যখন লিখবে না, লেখাটা একটা স্লাইডে কম করে লিখবে, ঠিক আছে? হ্যাঁ, এটাকে তুমি ফুল স্লাইড করো, তাহলে খানিকটা বোঝা যাবে। আচ্ছা, ফুল স্লাইড দেখো, ওখানে আছে একটা চিহ্ন আছে, ওটা ক্লিক করে দাও, আর ফুল স্লাইড আছে। তুমি দরকার আরেকদিন বলবে, ব্যস্ত আর কিছু নেই। আচ্ছা স্যার। এবারে কি একটু বড় হয়েছে স্যার? না, হয়নি, কারণ তুমি শুধুমাত্র ওই এই পেপারটাই শুধুমাত্র প্রেজেন্ট করছো, আর গোটা ফুল স্ক্রিন তুমি প্রেজেন্ট করোনি, এন্টার স্ক্রিন তুমি প্রেজেন্ট করোনি। ফুল স্ক্রিন প্রেজেন্ট করতে, আর তাহলে আমি একটু জুম করে দিচ্ছি। হ্যাঁ, এইটা একটু বেটার হলো। হ্যাঁ, আমি পুরোটা, আমি যে যে প্যারাটা বলবো, আমি সেগুলোতে একটু জুম ইন করলে আই গেস একটু বেটার হবে।
এটা কি একটু বড় মনে হচ্ছে, মানে পড়া যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এটা পড়া যাচ্ছে। ঠিক আছে, ফুল স্ক্রিন এটা চুজ করতে ভুল করেছো তুমি, একটা স্লাইড নিয়েছো, মানে একটা অংশ নিয়েছো, ফুল স্ক্রিনটা দাওনি, তার ফলে আর আবার যেতে হলে এটাকে বন্ধ করে ওই ফুল স্ক্রিনে যেতে হবে, তবে তুমি ফুল স্ক্রিন পাবে, নাহলে পাবে না। বুঝছো? আচ্ছা স্যার, এই অংশটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা তাহলে একটু আস্তে আস্তে বলার চেষ্টা করি। ঠিক আছে, তাহলে যেটা আমি বলছিলাম, এই প্যারাটা হচ্ছিল আই গেস। তাহলে এই দ্য কনসেপ্ট অফ স্পিকেবলের ব্যাপারটা আমি আরেকবার বলার চেষ্টা করছি। এক্ষেত্রে কেসি ভট্টাচার্য বলছেন যে ফিলোসফি সেটা কি করে, হোয়াট ইজ দ্য টাস্ক অফ ফিলোসফি। না, ফিলোসফি যা চিন্তনীয়, যেটা সায়েন্সের ভাষায় যে চিন্তা করা যায়, বিজ্ঞানের ক্ষেত্রে যাকে আমরা চিন্তন বলি, তিনি বলছেন দর্শনে কিন্তু সেটা গুরুত্বপূর্ণ নয়। দর্শনের ক্ষেত্রে চিন্তা গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ হলো কথা বলা, অর্থাৎ আমাদের চিন্তাগুলোকে বাচনিক আকারে প্রকাশ করা। এটাকেই তিনি দ্য কনসেপ্ট অফ স্পিকেবল বলে মনে করছেন। এবং এক্ষেত্রে তিনি বলেন যে হিয়ার ইজ আ ডিস্টিংশন, সেখানে কিন্তু থিঙ্কিং আর স্পিকিং এর মধ্যে তিনি বেশ কিছুটা পার্থক্য করেছেন। তার মতে থিঙ্কিং বা চিন্তা সেটা বিজ্ঞানের সাথে জড়িত এবং সেটা কিন্তু অভিজ্ঞতা সিদ্ধ জগৎ দিয়ে নানান মন্তব্য করে থাকে। সায়েন্স ইজ কনসার্নড উইথ ফ্যাক্টস, সায়েন্স ইজ কনসার্নড উইথ সেন্স এক্সপিরিয়েন্স উইথ পারসেপশন। তাহলে বিজ্ঞান সেন্স এক্সপিরিয়েন্স নিয়ে কাজ করে, পারসেপশন নিয়ে কাজ করে, ফ্যাক্টস নিয়ে কাজ করে, অর্থাৎ অভিজ্ঞতা সিদ্ধ জগতের বিষয় নিয়ে সায়েন্স বা বিজ্ঞান কাজ করে। কিন্তু ফিলোসফির কাজ কি? ফিলোসফির কাজ হলো নন ফ্যাকচুয়াল বা নন এম্পেরিক্যাল বিষয়গুলো নিয়ে কথা বলা, অর্থাৎ যেটা আমাদের অভিজ্ঞতা সিদ্ধ জগতের বাইরের বিষয় সেটা নিয়ে কথা বলা। এক্ষেত্রে তিনি বলছেন তার দৃষ্টান্ত কি না, একটা হলো লজিক, একটা তিনি দিয়েছেন মেটাফিজিক্স, তারপরে আর তিনি বলছেন সেখানে আছে এপিস্টেমোলজি। লজিক কি বা আমাদের যৌক্তিক ক্ষেত্রে আমরা কি করছি না, সেখানে কিন্তু চিন্তার বিভিন্ন আকার এবং চিন্তার বিভিন্ন আকারের একটির সাথে অপরের যে কানেকশন বা যোগাযোগ সেটা নিয়ে কিন্তু আমরা কাজ করি। মেটাফিজিক্সে কি করি না, একটা অবজেক্টিভ রিয়ালিটি নিয়ে মেটাফিজিক্সে আমরা কাজ করি, কিন্তু সেটা আবার নন এম্প্যারিক্যাল, নন ফ্যাকচুয়াল, তাই তো? সেখানে আমরা আত্মা নিয়ে কথা বলি, সেখানে আমরা ঈশ্বর নিয়ে কথা বলি, একটা রিয়ালিটির কথা বলি, সেটা কিন্তু আভিজ্ঞতিক জগতের বিষয় না, সেটা কিন্তু অভিজ্ঞতার সিদ্ধ জগতের বিষয় না। আবার জ্ঞানবিদ্যা বা এপিস্টেমোলজিতে আমরা কি করি না, সেখানে কিন্তু কনসিয়াস প্রসেস এবং অ্যাটিটিউড নিয়ে কথা বলি, চিন্তার যে প্রক্রিয়া আছে সেগুলো নিয়ে কিন্তু জ্ঞানবিদ্যা কথা বলে, জ্ঞানের যে আকার আছে, জ্ঞান লাভের যে প্রক্রিয়া আছে সেটা নিয়ে কিন্তু এপিস্টেমোলজি বা জ্ঞানবিদ্যা কথা বলে। তাহলে
ফিলোসফি কি করছে না, ফিলোসফি কিন্তু চিন্তার থেকে কথা বলা, বাচনিক ভাষায় বিষয়গুলোকে প্রকাশ করার দিকে বেশি গুরুত্ব দেয়। আর সায়েন্স কি করে, সে কিন্তু চিন্তার দিকটার দিকে গুরুত্ব দেয়, সে কিন্তু থিঙ্কিং এর সাথে জড়িত। সায়েন্স কি করে বা কমন সেন্স কি করে না, সেটা ফ্যাক্ট বা সেন্স এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতার সিদ্ধ জগৎ সম্পর্কে কথা বলে। কিন্তু ফিলোসফি সেটা কিন্তু সে কিন্তু ফ্যাক্টস বা বাস্তব জগতের যে বিষয়, বাস্তব জগতে বা অভিজ্ঞতার সিদ্ধ জগতে যা ঘটে, যা আমাদের সেন্স এক্সপিরিয়েন্সের জন্য রেলিভেন্ট, যা আমরা দেখতে পাই, যা আমরা স্পর্শ করতে পারি, যা আমরা শুনতে পাই, অভিজ্ঞতার সিদ্ধ জগতে যা যা বিষয়, কেসি ভট্টাচার্যের মতে সেটা দর্শনের জগতে সেভাবে গুরুত্বপূর্ণ নয়। দর্শনের জগতে গুরুত্বপূর্ণ হলো আমাদের চিন্তাকে বাচনিক আকারে প্রকাশ করা বা স্পিকেবল করে তোলা। কেন না, তিনি বলছেন যা আমরা কথায় প্রকাশ করতে পারি, যা আমরা বলতে পারি, তা কিন্তু কখনোই প্রাইভেট নয়। কেন না, একটা সমাজে যখন বিভিন্ন লোকেরা বসবাস করে এবং একে অপরের সাথে কথা বলে, তখন সেটা হয়ে যায় পাবলিক, সেটা হয়ে যায় সামাজিক, সেটা হয় আন্তঃযোগাযোগমূলক। কিন্তু যখন মানুষ চিন্তা করে, আমরা কিন্তু যখন চিন্তা করি তখন আমরা নিজের ভেতরে ভেতরে সেই চিন্তাটা করে যাই। কারোর যদি কোনো দুশ্চিন্তা হয় এবং সে যদি সেটা প্রকাশ না করে, ভেতরে ভেতরে চিন্তা করে, তাহলে কিন্তু তার বাড়ির লোকেরা বুঝতে পারবে না এবং তার যে দুশ্চিন্তার কারণ সেটা শুধুমাত্র সেই উপলব্ধি করতে পারলো, কিন্তু তার চারপাশে লোকেরা কিন্তু তার দ্বারা প্রভাবিত হলো না, সে ভেতরে ভেতরে চিন্তা করলো, তাই তো? তাহলে এক্ষেত্রে থিঙ্কিংটা কিন্তু প্রাইভেট অনেকটা। তার যদি আমরা ভাষায় প্রকাশ না করি, বাচনিক আকারে প্রকাশ না করি, তার সম্বন্ধে যদি কথা না বলি, তাহলে কিন্তু অন্যান্য মানুষেরা তা বুঝতে পারবে না। তাই জন্য কেসি ভট্টাচার্য বলছেন থিঙ্কিংটা প্রাইভেট, এবং থিঙ্কিংটা প্রয়োজনীয় কোথায় না, বিজ্ঞানের ক্ষেত্রে। অভিজ্ঞতা সিদ্ধ বিষয় সম্বন্ধে যখন বিজ্ঞানের ক্ষেত্রে আমরা চিন্তা করি, তখন সেটা কিন্তু রেলিভেন্ট, তখন সেটা কিন্তু প্রয়োজনীয়। আর যখন একটা বিষয় কথনযোগ্য হয়ে ওঠে, বাচনিক আকারে তাকে প্রকাশ করতে পারি, তখন সেটা দর্শন জগতে রেলিভেন্ট বা দর্শন জগতে তখন সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। এবং দর্শন আভিজ্ঞতিক জগৎ বা ফ্যাক্টস বা স্টেটস অফ অ্যাফেয়ার্স এ নিয়ে কিন্তু কথা বলে না। দর্শনের যে সমস্ত ভাগ, যেমন আমরা দেখলাম লজিক, মেটাফিজিক্স বা এপিস্টেমোলজি, সেটা কিন্তু রিয়ালিটি নিয়ে কথা বলেও সেটা এম্পেরিক্যাল রিয়ালিটি নয়। কারণ লজিক বিভিন্ন ধরনের চিন্তার আকার নিয়ে কথা বলে, মেটাফিজিক্স অবজেক্টিভ রিয়ালিটি, ঈশ্বর ইত্যাদি নিয়ে কথা বলে, এপিস্টেমোলজি জ্ঞানের আকার বা প্রক্রিয়া নিয়ে কথা বলে, এবং কোনোটাই কিন্তু এম্পেরিক্যাল সায়েন্স বা আমাদের বাস্তব জগৎ বা আভিজ্ঞতিক জগতের বিষয় অন্তর্গত নয়। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে থিঙ্কিং আর স্পিকিং এর মধ্যে আমরা একটা পার্থক্য দেখতে পাচ্ছি, যেটার মূল কি না ফিলোসফি এবং সায়েন্সের মধ্যে পার্থক্য। এক্ষেত্রে ফিলোসফি স্পিকিং এর সাথে জড়িত এবং সায়েন্স কিন্তু প্রাইমারিলি থিঙ্কিং এর সাথে জড়িত। ফিলোসফিতে দুটো বিষয় গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে স্পিকিং, একটা হচ্ছে সিম্বলিস্টিক থট, অর্থাৎ যা বলা যায় সেটা ইম্পর্টেন্ট, এবং যখন আমরা সেই চিন্তাকে সাংকেতিক আকারে প্রকাশ করতে পারি, তার সিম্বলাইজেশন করতে পারি, সেটা ইম্পর্টেন্ট। আর বিজ্ঞানের ক্ষেত্রে পিওর থিঙ্কিংটা ইম্পর্টেন্ট, এবং সেটা আভিজ্ঞতিক জগৎ বা অভিজ্ঞতা সিদ্ধ বিষয় সম্বন্ধে ওটা আমাদের করতে হবে, সে পিওর থিঙ্কিংটা আমাদের কিন্তু করতে হবে। আপাতত the concept of speakable এবং the implications of philosophy of Kant এতটা অবধি। আমি এরপরে কনসেপ্ট অফ সাবজেক্টিভিটিটা একটু ধরার চেষ্টা করেছি, যেহেতু বিষয়টা অনেকটাই বড়, সেহেতু আমি চেষ্টা করতাম যদি
একটু একটু সব বিষয় সম্বন্ধে অন্তত পক্ষে কিছুটা ধারণা দেওয়ার। সুতরাং এক্ষেত্রে কনসেপ্ট অফ সাবজেক্টিভিটি কিন্তু কনসেপ্ট অফ স্পিকেবল বা যা কথায় প্রকাশ করা যায় সেটা যেমন গুরুত্বপূর্ণ, তারপরে আসছে বিষয় এবং বস্তুর মধ্যে একটা পার্থক্য এক্ষেত্রে কেসি ভট্টাচার্য করে গেছেন। বিষয় তার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ এবং বিষয় কিন্তু নিজে নিজেই জানা যায়। সাবজেক্ট হচ্ছে এমন একটা জিনিস সেটা কিন্তু নিজে নিজেই জানা যায়। দ্য সাবজেক্ট ইজ নোন ইন ইটসেলফ। তাহলে কেসি ভট্টাচার্য কি বলছেন না, একটা হলো সাবজেক্ট, একটা হলো অবজেক্ট। সাবজেক্ট ইজ নোন ইন ইটসেলফ। সাবজেক্টকে আমরা নিজে নিজেই জানতে পারি, কিন্তু অবজেক্ট আবার সাবজেক্টের মতো নয়। অবজেক্ট কিন্তু সাবজেক্ট ডিপেন্ডেন্ট। অবজেক্ট কিন্তু সাবজেক্টের উপর নির্ভর করে জানতে হয়। অবজেক্টকে যদি জানতে হয় তাহলে সাবজেক্টের সাথে সম্বন্ধ যুক্ত হয়ে জানতে হয়, ঠিক আছে? এবং সাবজেক্টকে কিন্তু আমরা নিশ্চিতভাবে জানতে পারি, অবজেক্টকে কিন্তু সেই নিশ্চয়তা, যে নিশ্চয়তার সাথে আমরা সাবজেক্টকে জানি সেই নিশ্চয়তার সাথে কিন্তু আমরা অবজেক্টকে জানতে পারি না। অবজেক্টকে আমরা পার্সোনাল প্রোনাউন দ্বারাও অনেক ক্ষেত্রে প্রকাশ করি। যেমন আমি নিজেকে বলতে পারি আই দিয়ে, আমি দিয়ে, তাহলে আমি একটা সাবজেক্ট। কিন্তু অবজেক্টকে আমরা আমি, তুমি, সে এভাবে পার্সোনাল প্রোনাউন দিয়ে প্রকাশ করতে পারবো না। তাহলে এতদূর আমরা কি বুঝলাম সাবজেক্ট আর অবজেক্টের ক্ষেত্রে? না, সাবজেক্ট হচ্ছে এমন একটা বিষয় যাকে নিজে নিজেই জানা যায়। অবজেক্টকে নিজের থেকে আমরা জানতে পারি না। কেসি ভট্টাচার্য বলছেন অবজেক্টকে আমরা সাবজেক্টের সাথে ইন রিলেশন টু সাবজেক্ট, সাবজেক্টের সাথে সম্বন্ধ যুক্ত করে জানতে পারি। যদি ধরা যাক পেন এটা একটা বস্তু বা এটা একটা অবজেক্ট, সেটাকে আমরা সাবজেক্টের সাথে সম্বন্ধ যুক্ত করে জানতে পারি। এটাকে কিন্তু নিজের থেকে অর্থাৎ সাবজেক্ট থেকে বিচ্ছিন্ন করে আমরা জানতে পারবো না, ঠিক আছে? এবং সাবজেক্ট যেটা সেটা আমরা আমি, তুমি, সে এভাবে আমরা সাবজেক্টকে জানতে পারি, কিন্তু অবজেক্টকে আমরা পার্সোনাল প্রোনাউন দ্বারা জানতে পারবো না। এবং তিনি বলছেন the subject is free from the object as it is known by itself। তাহলে সাবজেক্ট কেন ফ্রিডম? সাবজেক্টকে তিনি সাবজেক্ট অ্যাজ ফ্রিডম এতবার আমরা প্রশ্নে শুনে থাকি বা প্রশ্নে পড়ে থাকি, কেন? কারণ কেসি ভট্টাচার্য বলেই দিচ্ছেন সাবজেক্টকে আমরা নিজের থেকেই জানতে পারি। সাবজেক্টকে জানার জন্য তার সাথে অবজেক্টের কোনো রিলেশন করার দরকার নেই। তাই সাবজেক্ট কিন্তু প্রথম থেকেই স্বাধীন, সাবজেক্ট প্রথম থেকেই মুক্ত। The subject is free from the object as it is known by itself. The subject is not related to the object, either in the way of identity or distinction. The subject is said to be distinct and therefore distinguishable from all the object. যদি ধরা যাক আমি একটা সাবজেক্ট, আমি যদি নিজেকে জানতে চাই, আমি যদি নিজেকে বুঝতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু কোনো বস্তু নির্ভর হয়ে, বস্তুর সাথে সম্পর্কিত হয়ে নিজেকে জানতে পারবো না। আমাকে যদি নিজেকে জানতে হয় তাহলে প্রথমে অবজেক্ট থেকে দূরে সরে দাঁড়াতে হবে, আমাকে বস্তু থেকে নিজেকে পৃথক করতে হবে। না আমি বস্তুর সাথে সাদৃশ্য রাখবো, না আমি বস্তুর সাথে ডিস্টিংশন বা পৃথক ভাবে নিজেকে বোঝাবো, সম্পূর্ণভাবে আমি বস্তুর থেকে আলাদা হয়ে নিজেকে জানতে চাইবো। এবার এই প্রশ্নটা আসছে, তাহলে অবজেক্ট বলতে কি বোঝায় এবং সাবজেক্ট কি? কেন সাবজেক্টকে আমরা নিজের থেকেই জানতে পারি, কেন অবজেক্টকে আমরা নিজে নিজেই জানতে পারি না? কেন অবজেক্ট সাবজেক্টের উপর এতটা নির্ভরশীল?
যে অবজেক্টকে সাবজেক্টের সাথে সম্বন্ধ যুক্ত হয়ে শুধুমাত্র জানতে হবে। সেখানে কেসি ভট্টাচার্য বলছেন an object is what is meant, অর্থাৎ অবজেক্টের সাথে মিনিংটা জড়িত। অবজেক্ট মানে যার সাথে একটা অর্থ আছে, but the awareness of the subject does not involve such awareness of meaning। তাহলে মিনিং মাত্রই সেটা অবজেক্টের সাথে জড়িত, মিনিং কিন্তু কখনোই সাবজেক্টের সাথে জড়িত নয়। তার মানে এই নয় যে সাবজেক্ট একেবারে অর্থহীন, একেবারে মিনিংলেস, এটা কিন্তু নয়, but rather it does not carry a specific content of meaning। অর্থাৎ একটা নির্দিষ্ট অর্থের বন্ধনে আমরা কিন্তু সাবজেক্টকে সীমাবদ্ধ করতে পারবো না, কিন্তু অবজেক্টকে পারবো। অর্থাৎ একটা নির্দিষ্ট অর্থ দিয়ে আমরা কিন্তু একটা অবজেক্টের বর্ণনা দিতে পারবো, কিন্তু সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু সেই মিনিং, ওই স্পেসিফিক কন্টেন্ট অফ মিনিংটা কিন্তু বাবু চলবে না। ইট মে অ্যাট বেস্ট বি সিগনিফিকেন্টলি স্পিকেবল। তাহলে সাবজেক্ট কি না, সাবজেক্ট কথনযোগ্য, সাবজেক্টকে ভাষায় প্রকাশ করা যায়, সাবজেক্টকে বাচনিক আকারে প্রকাশ করা যায়, সাবজেক্ট সম্বন্ধে কথা বলা যায়। To clarify the distinction between what is subject and what is object, Bhattacharya uses words like this to represent object and I to represent subject। তাহলে সাবজেক্ট বোঝাতে গেলে পার্সোনাল প্রোনাউন দরকার। যেমন ধরা যাক আমি এই পার্সোনাল প্রোনাউন দ্বারা আমরা সাবজেক্টকে রিপ্রেজেন্ট করছি, কিন্তু যখনই আমরা অবজেক্টকে রিপ্রেজেন্ট করছি তখনই আমরা দিস, দ্যাট, ইট, এই শব্দগুলো আমরা বলছি। আমরা সেটা ইংলিশ গ্রামারেও দেখেছি। যখনই অবজেক্ট এসে যায়, যখনই বস্তু আসে, সেটার ক্ষেত্রে আমরা দিস, সেটার ক্ষেত্রে আমরা দ্যাট, সেটার ক্ষেত্রে আমরা ইট, এই ধরনের প্রোনাউন গুলো কিন্তু ইউজ করি। কিন্তু যখনই সাবজেক্ট আসে তখনই কিন্তু একটা পার্সোনাল প্রোনাউন চলে আসে, সেখানে কিন্তু আই, এই পার্সোনাল প্রোনাউনটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ঠিক আছে, তাহলে এতদূর অবধি আমরা কি বুঝলাম না, সাবজেক্ট আর অবজেক্টের একটা পার্থক্য কিন্তু কেসি ভট্টাচার্য করেছেন তার দ্য কনসেপ্ট অফ সাবজেক্টিভিটিতে। কি সেটা না, সাবজেক্ট হচ্ছে অবজেক্টের থেকে আলাদা, সাবজেক্টকে আমরা নিজে নিজেই জানতে পারি, কিন্তু অবজেক্ট কিন্তু সেরকম নয়। অবজেক্ট হচ্ছে সাবজেক্ট নির্ভর, অবজেক্টকে সাবজেক্ট মুক্তভাবে কখনোই জানা যায় না, কিন্তু সাবজেক্টকে অত্যন্ত নিশ্চিতভাবে আমরা জানতে পারি। সেই রকম নিশ্চয়তা অবজেক্টের ক্ষেত্রে কিন্তু প্রতিফলিত হয় না। সাবজেক্টের ক্ষেত্রে আমরা পার্সোনাল প্রোনাউন ব্যবহার করি, অবজেক্টের ক্ষেত্রে কিন্তু সেটা করি না। সাবজেক্টকে যখন আমরা জানি, নিজে নিজেই জানতে পারি, এবং সেখানে কিন্তু অবজেক্টের সাথে সাদৃশ্য বা পৃথকত্ব কোনো সম্পর্কে সম্পর্কিত না হয়ে সম্পূর্ণভাবে বস্তু স্বতন্ত্র রূপে সাবজেক্টকে আমরা বুঝতে পারি, কিন্তু অবজেক্টের ক্ষেত্রে সেটা হয় না। অবজেক্টের ক্ষেত্রে একটা স্পেসিফিক কন্টেন্ট অফ মিনিং সব সময় থাকে, অবজেক্টের ক্ষেত্রে একটা নির্দিষ্ট অর্থ সব সময় থাকে, কিন্তু সাবজেক্টের ক্ষেত্রে সেই স্পেসিফিক কন্টেন্ট অফ মিনিং বা সেই নির্দিষ্ট অর্থ দ্বারা সাবজেক্টকে আমরা সীমাবদ্ধ করতে পারি না। তাই তো এক্ষেত্রে বলছে যেটা সাবজেক্ট সেটা হচ্ছে সিগনিফিকেন্টলি স্পিকেবল, কিন্তু অবজেক্টের ক্ষেত্রে আমরা দেখি না। এবারে অবজেক্ট আর সাবজেক্টের পার্থক্য বোঝাতে কেসি ভট্টাচার্য দিস, দ্যাট, এই সমস্ত প্রোনাউন দ্বারা অবজেক্টকে বোঝাচ্ছেন, আই, এই পার্সোনাল প্রোনাউন দ্বারা তিনি কিন্তু সাবজেক্টকে বোঝাচ্ছেন। তিনি বলছেন whatever a speaker intends by a word must be capable of being understood in the same way by every listener।
The object in this sense contains content of meaning that is universally understood. তিনি বলছেন যখন একজন স্পিকার, একজন বক্তা একটা অবজেক্ট বা বস্তুর সম্বন্ধে কোনো কথা বলে, সেটা কিন্তু প্রত্যেক ব্যক্তির কাছে ইউনিভার্সালি আন্ডারস্টুড হয়, ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড হয়, অর্থাৎ সর্বজন সম্মতভাবে, সার্বজনীনভাবে সেটা বোধগম্য হয়ে ওঠে। তিনি বলছেন when the word this is used, it refers to a specific object that anybody can identify in the same way. However, the listener uses it, they are referring to themselves, not to me. For example, when I use the word I am referring to myself. But when the listener uses it, they are referring to themselves, not to me. তাহলে যখন আমরা বস্তুর সম্বন্ধে কথা বলি তখন সেটা কিন্তু ইউনিভার্সালি আন্ডারস্টুড হয়, সবার কাছে সমানভাবে সেটা গ্রহণযোগ্য বা বোধগম্য হয়। কিন্তু যখন সেটা সাবজেক্ট সম্বন্ধে আমরা কোনো ওয়ার্ড ইউজ করি তখন কিন্তু সেটা প্রত্যেকের কাছে ভিন্ন ভিন্ন। যেমন আমি যদি নিজেকে আই বলে রেফার করি তখন কিন্তু সেটা আমি আই বলতে নিজেকে বোঝাচ্ছি। আবার যদি যিনি শ্রোতা, অন্য কোনো শ্রোতা যিনি হয়তো আমাকে শুনছেন, তিনি যখন এই আইটা ইউজ করছেন তখন কিন্তু তিনি নিজেদের বোঝাচ্ছেন, তিনি কিন্তু আই বলতে আমাকে বোঝাচ্ছেন না। তাহলে এই অর্থে কিন্তু আইটা অনেকাংশে ইউনিক, অনেকাংশে ভিন্ন। সুতরাং সাবজেক্ট আর অবজেক্টের মধ্যে একটা পার্থক্য আমরা দেখতে পাই। কি না, অবজেক্টকে আমরা সার্বজনীনভাবে বোধগম্য, এটা কেসি ভট্টাচার্য বলেন। যদি ধরা যাক একটা আপেল, তাকে কেসি ভট্টাচার্য বলছেন সেটা আমি যদি দেখি সেটা আমার কাছে যা কন্টেন্ট অফ মিনিং নিয়ে আসবে, অন্যজনের কাছেও কিন্তু সেই সিমিলার কন্টেন্ট অফ মিনিং নিয়ে আসবে এবং সেটা ইউনিভার্সালি আন্ডারস্টুড বা বোধগম্য হবে। কিন্তু আমি এই পার্সোনাল প্রোনাউনের ক্ষেত্রে কিন্তু সেই সার্বজনীন বোধগম্যতা ইউনিভার্সালি সেটা কিন্তু একইভাবে আন্ডারস্টুড হবে না। কেন না, আমি যদি নিজেকে আই বলে বোঝাই সেক্ষেত্রে আই মানে কি মাইসেলফ, আমি নিজেকে বোঝাচ্ছি। আবার অন্যরা যখন আই বলছে তার মানে তারা কি আমাকে বোঝাচ্ছে না, তারা কিন্তু তাদের নিজেদেরকে বোঝাচ্ছে। তাই জন্য এটা সার্বজনীনভাবে বোধগম্য নয় বা সমানভাবে সকলের কাছে একইভাবে বোধগম্য হবে না, একইভাবে অ্যাকসেপ্টেড হবে না। সেটা কিন্তু প্রত্যেকের কাছে আই শব্দটির অর্থ কিন্তু পৃথক পৃথক। তারা প্রত্যেকে নিজেদেরকে বোঝাবে, একটা বিষয় কিন্তু বোঝাবে না। তাদের কাছে কিন্তু এই আই পার্সোনাল প্রোনাউনটার অর্থ ভিন্ন ভিন্ন, প্রত্যেকের কাছে সেটা ব্যক্তিগত, সেটা ব্যক্তি নির্ভর। কিন্তু অবজেক্টের ক্ষেত্রে সেই স্পেসিফিক কন্টেন্ট অফ মিনিংটা থাকছে। আমি যদি একটা বিষয় বা একটা বস্তুকে নির্দেশ করি, 4-5টা লোক যারা ওই বস্তুটিকে ঘিরে আছে তারা কিন্তু ইউনিভার্সালি তারা বুঝবে যে আমি ওই বস্তুটি নিয়ে কথা বলছি, ওই বস্তুটি কে নির্দেশ করছি। তাহলে স্পেসিফিক কন্টেন্ট অফ মিনিং থেকে ট্র্যাক সার্বজনীনভাবে এটা বুঝতে পারা যাবে। কিন্তু যখন আই এ পার্সোনাল প্রোনাউন বা সাবজেক্ট চলে আসবে তখন কিন্তু এই সার্বজনীন বোধগম্যতা বা ইউনিভার্সালি আন্ডারস্টুড এই ব্যাপারটা কিন্তু থাকবে না। কারণ আই এ পার্সোনাল প্রোনাউন এই শব্দের অর্থ প্রত্যেকের কাছে পৃথক পৃথক। এখন কেসি ভট্টাচার্য এই সাবজেক্টিভিটি বলতে গিয়ে 3 প্রকার সাবজেক্টিভিটির কথা তিনি বলেন। একটা হলো বডিলি সাবজেক্টিভিটি, একটা হচ্ছে সাইকিক সাবজেক্টিভিটি, আর একটা হচ্ছে স্পিরিচুয়াল সাবজেক্টিভিটি। তাহলে সাবজেক্ট থেকে আমরা কিন্তু সাবজেক্টিভিটির দিকে এখন যাচ্ছি এবং তার 3টি স্তর। একটা হচ্ছে বডিলি,
একটা হচ্ছে সাইকিক, একটা হচ্ছে স্পিরিচুয়াল। আমরা যখন প্রশ্নের উত্তর করি তখন আমরা কিন্তু এই প্রশ্নটা বারবার দেখি যে কেসি ভট্টাচার্যের মতে সাবজেক্টিভিটি কত প্রকার এবং সাবজেক্টিভিটি কি কি। তাহলে কেসি ভট্টাচার্যের মতে সাবজেক্টিভিটি হচ্ছে 3 প্রকার। কি কি? বডিলি, সাইকিক এবং স্পিরিচুয়াল। এবং এই যে বডিলি সাবজেক্টিভিটি থেকে আমরা যখন স্পিরিচুয়াল সাবজেক্টিভিটিতে যাই, সেখানে কিন্তু আমরা ফিজিক্যাল আইডেন্টিফিকেশন থেকে একটা ট্রান্সেন্ডেন্টাল রিয়েলাইজেশনের দিকে যাচ্ছি। অর্থাৎ ধাপে ধাপে উন্নত থেকে উন্নততর বা একটা ইভলভিং প্রসেসের আওতায় এসে যাচ্ছি, যেখানে আমাদের সেলফ অ্যাওয়ারনেসটা কিন্তু বৃদ্ধি হচ্ছে। অর্থাৎ প্রথমে আমাদের একটা এক্সটার্নাল ডিপেন্ডেন্সি থাকছে, আমরা দেহ নির্ভর হয়ে থাকছি বডিলি সাবজেক্টিভিটিতে। ধীরে ধীরে সেটা কিন্তু আন্তর হচ্ছে, দৈহিক থেকে সেটা কিন্তু আন্তর হচ্ছে। বডিলি সাবজেক্টিভিটি একেবারেই দেহ নির্ভর, সেখানে আমি বলতে নিজের দেহের সাথে নিজেকে আমি এক করে দিচ্ছি। যখন সাইকিক সাবজেক্টিভিটি আসছে তখন কিন্তু সেই দেহ থেকে মুক্ত হয়ে, অর্থাৎ দেহের দ্বারা সীমাবদ্ধ পুরোপুরি না হয়ে আমরা কিন্তু আন্তর দিক, আমাদের আন্তর মন, এটার দিকটা একটু দেখছি। এবং লাস্টে স্পিরিচুয়াল সাবজেক্টিভিটি অর্থাৎ আধ্যাত্মিক অ্যাওয়ারনেসটার যে প্রোগ্রেসটা প্রথমে দেহ নির্ভর, তারপরে আন্তর, তারপরে লাস্টে স্পিরিচুয়াল বা আধ্যাত্মিকতায় পৌঁছচ্ছে। তাহলে ফার্স্টে আমরা দেখব ইন টার্মস অফ বডিলি সাবজেক্টিভিটি, সাবজেক্ট আইডেন্টিফাইজ ইটসেলফ উইথ দ্য বডি। তাহলে যখন সাবজেক্টিভিটি একেবারে বডিলি, তখন আমি বলতে নিজেকে আমরা দেহের সাথে এক করে বুঝছি। ঠিক আছে, এখানে বডিটা হচ্ছে ফেল্ট বডি, অর্থাৎ যে বডিকে আমরা অনুভব করতে পারছি, যে বডিকে আমরা পারসিভ করছি, দেখতে পাচ্ছি, যে বডিকে আমরা টাচ করতে পারছি। সুতরাং এক্ষেত্রে বডি মানে কিন্তু হচ্ছে আমাদের দৈহিক সত্তা। And the knowledge of the absence either through imaginative perception or through conscious non-perception. তাহলে বলছে এই স্টেজে দেহ এবং আমি এই দুটো কিন্তু এক। In this self gradually goes on identifying itself with one of the three in progressive manner. ঠিক আছে, এরপরে সাইকিক সাবজেক্টিভিটিতে কি দেখছি না, সাইকিক সাবজেক্টিভিটিতে কিন্তু একটা ব্রড ডিভিশন দেখছি ইমেজ আর থটে। দ্য সাবজেক্ট আইডেন্টিফাইজ ইটসেলফ উইথ দ্য সাইকিক লাইফ and subjectivity is understood as an awareness of image and thought. The negation of this stage of subjectivity leads to the third stage of subjectivity, spiritual subjectivity. অর্থাৎ সাইকিক সাবজেক্টিভিটিতে আমরা কিন্তু দেহ সম্বন্ধে আর চিন্তা করছি না, নিজেকে দেহের সাথে একাত্ম বলে মনে করছি না। এই স্তরটা কিন্তু চিন্তন বা চেতনার স্তর, এই স্তরটা কিন্তু আন্তর স্তর। অর্থাৎ বডিলি সাবজেক্টিভিটি থেকে আমরা কিন্তু একটা উন্নত স্তরে আমাদের অ্যাওয়ারনেস, আমাদের চিন্তা চেতনা কিন্তু পৌঁছে গেছে, সেটাকে আমরা বলছি সাইকিক সাবজেক্টিভিটি। এরপরে যখন চিন্তা বা চেতনা আরেকটু উন্নত স্তরে ট্রান্সলেশন হয়, আরেকটু উন্নততর স্তরে পৌঁছয়, তখন কিন্তু সাবজেক্টের অ্যাওয়ারনেস অন্য দিকে হয়ে যায়। তখন কিন্তু আমরা একটা পজিটিভ ফ্রিডম পাই এবং কোনো ধরনের অবজেক্টিভ মিনিং কিন্তু থাকে না। অর্থাৎ বস্তু কেন্দ্রিক কোনো চিন্তা ভাবনা সেখানে থাকে না। সকল প্রকার অবজেক্টিভ মিনিং থেকে কিন্তু আমরা স্পিরিচুয়াল সাবজেক্টিভিটিতে একটা ফ্রিডম বা স্বাধীনতা পাই। এই স্পিরিচুয়াল সাবজেক্টিভিটি কিন্তু 3 প্রকার, ফিলিং,
ইন্ট্রোস্পেকশন এবং বিয়ন্ড ইন্ট্রোস্পেকশন। অর্থাৎ বডিলিতে আমরা নিজেকে দেহের সাথে একাত্ম করে দিই, অর্থাৎ দেহকে আমি বলে মনে করি। অর্থাৎ যদি আমরা বলি যে যদি আমার আজ শরীর অসুস্থ, তখন আমরা বলি আমি অসুস্থ। এরকম ভাবে বডিলি সাবজেক্টিভিটিতে আমাদের চেতনা স্তর এভাবে প্রতিফলিত হয়। কিন্তু সেটা যখন আরেকটু উন্নত স্তরে আসে, সেটাকে আমরা বলি সাইকিক সাবজেক্টিভিটি। সেখানে কিন্তু দেহ আর আমি একাত্ম নই, সেখানে একটা সাইকিক সাবজেক্টিভিটির ক্ষেত্রে অ্যাওয়ারনেসটা অনেকটা আন্তর, অর্থাৎ আমাদের কিন্তু মনের দিকটা প্রতিফলিত হয়। কিন্তু তার মানে এই নয় যে অবজেক্টিভ মিনিং থেকে সম্পূর্ণরূপে একেবারে আমাদের মুক্তি হলো। সেটা হয় স্পিরিচুয়াল সাবজেক্টিভিটিতে, যেখানে অবজেক্টিভ মিনিং এর কোনো জায়গা থাকে না, এবং সেটা কিন্তু কোনো ডুয়ালিটির স্তর নয়। ইন দ্য ফার্স্ট স্টেজ অফ ফিলিং, যেটা স্পিরিচুয়াল সাবজেক্টিভিটির ক্ষেত্রে, there is a feeling of freedom from actual thought. In the second stage, there is the feeling of freedom from possible thought. As K.C. Bhattacharya calls it, introspection is the clearest example of subjectivity because it is the awareness of the subject as I. But in this awareness itself, there is the awareness that subjectivity, properly speaking, is not even expressible. Therefore, the purest or the complete subjectivity would be the state beyond introspection, the indefinite or the absolute. তাহলে এই ফিলিং এর স্তরে যখন স্পিরিচুয়াল সাবজেক্টিভিটির তিনটে স্তরের কথা বলছি, দ্য স্টেজ অফ ফিলিং, সেখানে আমরা অ্যাকচুয়াল থট, যেটা আমার বাস্তবিক চিন্তাধারা, যেটা আমার প্রকৃত, যেটার সম্বন্ধে আমরা চিন্তা করছি, সেখান থেকে একটা স্বাধীনতা পেয়ে যাই। পরবর্তী ক্ষেত্রটা যেটা হচ্ছে ইন্ট্রোস্পেকশন, সেখানে কিন্তু পসিবল থট বা পসিবল ফিলিং, যে সম্ভাব্যতার জায়গাটা থাকে চিন্তার ক্ষেত্রে, সেখান থেকে আমরা স্বাধীনতা পাই। ইন্ট্রোস্পেকশনের ক্ষেত্রে it is the clearest example of subjectivity because it is the awareness of the subject as I. এই আমি সম্বন্ধে একটা কিন্তু awareness তৈরি হয়, এবং in this awareness there is awareness that subjectivity, properly speaking, is not even expressible. ইন্ট্রোস্পেকশনের জায়গাটা কিন্তু আর আমরা ভাষা দ্বারা বোধগম্য করে তুলতে পারি না, সেটাকে কিন্তু আমরা প্রকাশযোগ্য করে তুলতে পারি না বা প্রকাশযোগ্য নয়। এই স্টেজটা যেখানে আস্তে আস্তে সাবজেক্ট অবজেক্ট ডুয়ালিটির কোনো স্থান আর থাকছে না, এবং যখন বিয়ন্ড ইন্ট্রোস্পেকশনের জায়গায় পৌঁছয়, সেটা কিন্তু অ্যাওয়ারনেস অফ দ্য অ্যাবসলিউট, অর্থাৎ পরম তত্ত্বের যে অ্যাওয়ারনেস, পরম তত্ত্ব বা দ্য অ্যাবসলিউট, দ্য ইনডেফিনিট, তার যে অ্যাওয়ারনেস, সেটাতে কিন্তু আমরা উন্নীত হই বিয়ন্ড ইন্ট্রোস্পেকশনের জায়গায়। তাহলে আমরা তিনটে স্টেজ পড়লাম সাবজেক্টিভিটি। একটা বডিলি, যেখানে নিজের সাথে নিজের দেহকে আমরা পৃথক করতে পারি না, নিজের দেহকে আই বা আমি বলে আমরা প্রকাশ করি। সাইকিক সাবজেক্টিভিটির দ্বিতীয় স্তর একটু উন্নত স্তর, যেখানে আমরা কিন্তু দেহ থেকে আমি বা আইকে পৃথক করতে পারি, এবং সেখানে কিন্তু আমরা আন্তর বিষয়গুলোর দিকে, অর্থাৎ চিন্তা চেতনার দিকে আরো বেশি গুরুত্ব দিই। স্পিরিচুয়াল সাবজেক্টিভিটিতে কিন্তু প্রকৃতপক্ষে অবজেক্টিভ মিনিং এর আর কোনো জায়গা থাকে না। অবজেক্টিভ মিনিং থেকে কিন্তু আমরা পজিটিভ ফ্রিডম পেয়ে থাকি, এবং এই স্পিরিচুয়াল সাবজেক্টিভিটির তিনটে স্তর। একটা হচ্ছে ফিলিং, যেখানে অ্যাকচুয়াল থট, যেটা সেখান থেকে আমরা ফ্রিডম পাই। ইন্ট্রোস্পেকশনের সম্ভাব্য যখন পসিবল থট, সেখান থেকে আমরা ফ্রিডম পাই, এবং বিয়ন্ড ইন্ট্রোস্পেকশনের যে জায়গা, সেখানে কি হয়, সেখানে কিন্তু আমরা পরম তত্ত্বের চেতনায় উন্নীত হই। সেখানে কিন্তু কোনো রকম দ্বৈত ভাব থাকে না, ডুয়ালিটি কিন্তু সেখানে শেষ হয়ে যায়।
অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট ডুয়ালিটি থাকে না, সেখানে শুধু একাত্মতায় বিরাজ করে। এখান থেকে কারোর যদি কোনো প্রশ্ন থাকে তারা কিন্তু বলতে পারে, যতটাই পড়ানো হয়েছে কারোর যদি কোনো প্রশ্ন থাকে সে কিন্তু বলতে পারে যদি না বোঝা যায়। কারোর কোনো প্রশ্ন আছে? আমি একটা জায়গা জিজ্ঞাসা করছিলাম যে এই অবজেক্ট গুলোকে জানতে গেলে সেটাও তো আমাদের সাবজেক্টের উপরই নির্ভর হতে হয়, তাই না? একদমই ঠিক। অবজেক্ট মাত্রই, বস্তু মাত্রই সেটা কিন্তু সাবজেক্ট বা ব্যক্তি নির্ভর। বস্তুর স্বতন্ত্র কোনো জায়গা নেই, বস্তু মাত্রই সেটা ব্যক্তির নির্ভর, এবং অবজেক্ট ইজ মেড ইন টার্মস অফ দি রিলেশন টু দ্য সাবজেক্ট। অবজেক্টের মধ্যে যে স্পেসিফিক কন্টেন্ট অফ মিনিং থাকে, সেই স্পেসিফিক কন্টেন্ট অফ মিনিংটা বুঝতে গেলে আমাদের সাবজেক্টের উপর নির্ভর করতে হয়। অবজেক্ট মাত্রই এবার তাই যদি হয় তাহলে অবজেক্টগুলিকে জানতে গেলে সাবজেক্টের যে বিষয়টা, বা আমি যদি একটা অবজেক্টকে জানি তাহলে তার ভিন্ন ভিন্ন ভাবে আমাদের কাছে, ভিন্ন ভিন্ন জনের কাছে ভিন্ন ভিন্ন ভাবে প্রতিফলিত হবে। তাহলে একটা অবজেক্ট যেই রকম সেটা আমার কাছে একরকম, আমার মানসিক ভিত্তিতে একরকম, বা অপরের মানসিক ভিত্তিতে আর এক রকম, তাহলে সেটা ইউনিভার্সাল কি করে হয়? এক্ষেত্রে কেসি ভট্টাচার্যের মতটা আমরা সেরকম ভাবে রাসেলের মত থেকে অনেকাংশে পৃথক। কেসি ভট্টাচার্য যখন সাবজেক্ট আর অবজেক্টের পার্থক্য করছেন, তার মতে সাবজেক্টটা কিন্তু সর্বসাধারণের কাছে বোধগম্য নয়, বোধগম্যের জায়গাটা তার কাছে গুরুত্বপূর্ণ। অর্থাৎ তার কাছে তিনি বলছেন যে আমি নিজেকে যেভাবে বুঝতে পারি অন্যদেরকে সেভাবে বুঝতে পারি না, কিন্তু বস্তুকে তিনি বলছেন সার্বিকভাবে অন্ততপক্ষে একটা স্পেসিফিক দিক থেকে দ্যাট ইজ আন্ডারস্ট্যান্ডেবল, অর্থাৎ কিছু সাদৃশ্য সেক্ষেত্রে কিন্তু থেকে যায়। এরকম নয়, ধরো দাদা আমি একটা আপেল দেখছি আর তুমি একটা আপেল দেখছো, একটা ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি সেখানে থাকতেও পারে, কিন্তু সেখানে এমন হবে না যে আমি একটা আপেল দেখছি এবং তুমি একটা পেয়ারা দেখছো। সেখানে কিছু না কিছু একটা আইডেন্টিটি বা সাদৃশ্য বা বোধগম্যতার জায়গাটা সেখানে কিন্তু থেকে যাবে। অর্থাৎ দেশ যখন বলছি আপেলটাকে, এই দেশ যে প্রোনাউনটা যখন আমি ইউজ করছি, এই দেশের যে স্পেসিফিক কন্টেন্ট অফ মিনিং বা যে অর্থ, সম্পূর্ণ পৃথকত্ব কিন্তু আমার আর তোমার মধ্যে সৃষ্টি হবে না। দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকতেই পারে, বোধগম্যতার পার্থক্যের কাছে একটা কমন প্লেস সবসময় থাকবে। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। মানে আমরা আপেলই দেখছি, আমি হয়তো আপেলটা একটা অন্য কালারের দেখতে পাই, বা যাই দেখতে পাই, অন্যজন আরেকজন দেখতে পায়, তাতে কোনো অসুবিধা নেই। মানসিক ভিত্তি অন্যজনের ভিন্ন ভিন্ন হতেই পারে, কিন্তু বিষয়টা হচ্ছে আপেলটা অ্যাজ ইট ইজ আপেল। হ্যাঁ, একটা স্পেসিফিক কন্টেন্ট অফ মিনিং বা হোয়াট ইজ মেন্ট বাই দিস অ্যাপেল, এই বিষয়ে আমার আর তোমার যে বোধগম্যতার বিষয়, সেখানে কিন্তু সাদৃশ্য অবশ্যই থাকবে এবং সেটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড হবে। কিন্তু সাবজেক্টের ক্ষেত্রে ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড বা বোধগম্যতা বা আন্ডারস্ট্যান্ডেবল যে ইউনিভার্সালি হবে সেটা কিন্তু নয়। আমার যে আমি সেটা আলাদা, তোমার তুমিটা কিন্তু আলাদা। বা স্যার যদি আমি বলে স্যার নিজেকে যখন প্রকাশ করবেন, সেই আমিটা কিন্তু আলাদা, এবং এই তিনটে আমির মধ্যে বিস্তর ফারাক। সেখানে কিন্তু বোধগম্যতার যে জায়গা বা স্পেস, সেখানে কোনো রকম কমন প্লেস আমরা কিন্তু দেখতে পাই না। একদম একদম বোঝা গেছে। কারো কিছু আর যদি প্রশ্ন থাকে তো করতে পারো, তারপরে অন্যটা ধর। ঠিক আছে, আমি সাবজেক্ট অফ ফ্রিডমের বিষয়টা একটু বলে নিই। কেসি ভট্টাচার্যতে সাবজেক্টকে আমরা বিষয় মাত্রই মুক্ত বলে মনে করি।
বা স্বাধীন বলে মনে করি, তাহলে বিষয়টা এতটা ইম্পর্টেন্ট কেন? বিষয়টা এতটা ইম্পর্টেন্ট কারণ কেসি ভট্টাচার্য বলছেন এটা রিয়েল বা এটাই প্রকৃত, এটা এতটাই রিয়েল যে এটা কোনো রকম বস্তুগত ক্যাটাগরি দ্বারা লিমিটেড বা সীমিত নয়। পৃথকত্ব বা সাদৃশ্যের ধারণা দ্বারাও সেটাকে আমরা কোনো অংশে সীমিত করতে পারবো না। কেসি ভট্টাচার্য tries to realize the subject as free reality, not only by the spiritual cultivation of subjective attitude, but also by different grades of non-perceptual knowledge and different modes of presentation. Bhattacharya holds freedom as disengagement. তাহলে ভট্টাচার্যের মতে, প্রফেসর কেসি ভট্টাচার্যের মতে স্বাধীনতা মানেই হলো সেটা কিন্তু ডিসএনগেজমেন্ট, অর্থাৎ কোন রকম সম্পর্কহীনতা। যখন আমরা সাবজেক্টকে ফ্রি বলি, সাবজেক্টকে মুক্ত বলি, সাবজেক্টকে স্বাধীন বলি, তখন কিন্তু সাবজেক্ট কোনোভাবে লিমিটেড নয়, সীমিত নয়। বস্তুগত কোনো ক্যাটাগরি, বস্তুগত কোনো গুণ, কোনো পৃথকত্বের ধারণা, কোনো সাদৃশ্যের ধারণা দ্বারাই কিন্তু বস্তুকে আমরা সীমিত করে দিতে পারবো না, বস্তুকে বন্ধনে বেঁধে নিতে পারবো না। তাহলে সাবজেক্ট কি? সাবজেক্ট একেবারেই মুক্ত বা স্বাধীন। সাবজেক্টের কোনো বস্তুগত গুণ নেই, সাবজেক্টকে কোনো বস্তুগত ক্যাটাগরি দ্বারা আমরা কিন্তু লিমিটেড করছি না, সাবজেক্টকে পৃথকত্ব সাদৃশ্যের কোনো ধারণা দ্বারা লিমিটেড করব না। সাবজেক্ট মাত্রই সেটা অবজেক্ট থেকে সম্পর্কহীন, সাবজেক্টের সঙ্গে কোনো কিছুরই সম্পর্ক নেই। সাবজেক্টকে নিজেই বোঝা যায় এবং অবজেক্ট এরকম নয়। অবজেক্টকে বুঝতে গেলে কিন্তু সাবজেক্টের সাথে সম্পর্ক যুক্ত হয়ে বুঝতে হয়। This engagement will be possible if it is understood that there is no intimate relation between subject and objective world. তাহলে প্রফেসর কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য বলছেন অবজেক্টিভ ওয়ার্ল্ড এবং সাবজেক্টের মধ্যে কিন্তু রিলেশন নেই, আছে কি? সম্পর্কহীনতা। কি নেই? না সম্পর্ক নেই। তাই জন্যই সাবজেক্ট হলো স্বাধীন, তাই সাবজেক্ট হলো ফ্রি, একেবারেই মুক্ত। To differentiate the perceptual body from other object, K.C. Bhattacharya argues that although the perceptual body is like other object, it has a singularity and a unique dissociatedness of its own. The individual's awareness of its singularity and dissociation is mystical, and the mysticality informs the underlying subjectivity. In understanding the subject as freedom, K.C. Bhattacharya makes a subtle distinction between perceptual knowledge and sensuous. In all cases, the sensuous need not be perceptual, as in the case of body consciousness. The felt body is like a presentation that does not refer to any perceptual object. One's feeling of one's body can be non-perceptual. The difference between an object and its representation is remarkable. তাহলে কেসি ভট্টাচার্য এক্ষেত্রে একটা উদাহরণ দিয়েছেন এবং তিনি বলছেন আমাদের যে ফেল্ট বডি বা পারসেপচুয়াল বডি, যে বডি কিন্তু আমরা প্রত্যক্ষ করতে পারি, তার সম্বন্ধে আমাদের যে ফিলিং, তার সম্বন্ধে আমাদের চিন্তা চেতনা, তার সম্বন্ধে আমাদের ধ্যান ধারণা, সেটা কিন্তু একেবারেই নন পারসেপচুয়াল। এক্ষেত্রে এই যে সাবজেক্টিভিটি, সেটাকে তিনি একটা আন্ডারলাইন সাবজেক্টিভিটি বলেছেন। এর মধ্যে একটা সিঙ্গুলারিটি আছে এবং এটা কিন্তু একটা ইউনিক ডিসোসিয়েটেডনেস এটার মধ্যে কাজ করে। অর্থাৎ এই যে ফেল্ট বডি, তার সম্বন্ধে আমাদের একটা ইউনিক ফিলিং বা ইউনিক দৃষ্টিভঙ্গি আছে এবং সেটাকে কিন্তু আমরা অন্যান্য অবজেক্টের মতো
তুলনা করতে পারবো না। এর মধ্যে একটা সিঙ্গুলারিটি আছে, এটা কিন্তু সিঙ্গুলার এবং এটার মধ্যে ইউনিক ডিসোসিয়েটেডনেস আছে। এবং আমাদের যে নিজস্ব অ্যাওয়ারনেস, নিজস্ব চিন্তা চেতনা, এটাকে তিনি মিস্টিক্যাল বলেছেন। এবং এই মিস্টিক্যাল বা রহস্যময়তাই আমাদের সাবজেক্টিভিটিকে আরো পরিপুষ্ট করে। ইন আন্ডারস্ট্যান্ডিং সাবজেক্ট অ্যাজ ফ্রিডম, he has made a distinction between perceptual and sensuous. তিনি বলছেন sensuous need গুলো perceptual নাও হতে পারে, as in the case of body consciousness. In Bhattacharya's exploration of the concept of freedom, he offers a nuanced and profound analysis of subjective states. Central to this analysis is this distinction between freedom at the level of thought and freedom at the level of image. While the image is the creation of mind, it has the intimate relationship with object. In contrast, thought is not directly connected to object. In relation to them is mediated through both images and sense perception. Images, whether productive or creative, are abstract in nature. Nonetheless, Bhattacharya contends that even abstract images carry objective reference. However, he asserts that unlike images, thought is self-contained. It is not bound by spatial temporal constraints that govern objects. Though thought is meaningful because it is self-presenting and not a representation of external fact. তাহলে কেসি ভট্টাচার্যের কনসেপ্ট অফ সাবজেক্ট অ্যাজ ফ্রিডমে আমাদের দুটো ডিস্টিংশনের কথা বলা হয়েছে। একটা ডিস্টিংশন কি না, চিন্তার ক্ষেত্রে একটা স্বাধীনতা থাকে at the level of thought and at the level of image। এই দুটো ক্ষেত্রে দু রকমের স্বাধীনতা থাকে। তিনি বলছেন ইমেজ একটা ক্রিয়েশন অফ মাইন্ড, সেখানে কিন্তু অবজেক্টের সাথে একটা ইন্টিমেট রিলেশন থাকে। যা কিছু মাইন্ডের ক্রিয়েশন, সেটার সাথে বাস্তবের যে কোনো বিষয় হোক তার একটা কিন্তু সম্পর্ক থেকে থাকবে, কিন্তু চিন্তার সাথে বস্তুর সেরকম সম্পর্ক কিন্তু থাকে না। ইমেজেস, whether productive or creative, তারা কিন্তু বিমূর্ত। Nonetheless, Bhattacharya says that abstract images carry objective reference. However, he asserts that unlike images, thought is self-contained. Thought is not bound by spatio-temporal constraints that govern object. তাহলে এক্ষেত্রে সাবজেক্ট অ্যাজ ফ্রিডমের জায়গাটা যদি আরেকটু স্পষ্ট করে বুঝতে চাই, তাহলে আমরা বুঝবো কেসি ভট্টাচার্যের মতে থট কিন্তু ইমেজের থেকে অনেক উপরে। সেখানে থটের ক্ষেত্রে অবজেক্টের সাথে তার রিলেশনটা ইন্টিমেট রিলেশন নয়। সেখানে কিন্তু থট ইজ নট অ্যাবস্ট্রাক্ট ইন নেচার, সেটা কিন্তু বিমূর্ত নয়, সেটা কিন্তু স্পেশিও টেম্পোরাল কনস্ট্রেন্ট, অর্থাৎ দেশকালের যে সমস্ত ধারণা আমাদের বস্তুকে নির্দেশিত করে তার দ্বারা কিন্তু আমাদের থটস বাউন্ড নয়। থট মিনিংফুল, থটের একটা অর্থ আছে, কিন্তু এটা সেলফ রিপ্রেজেন্টিং, অর্থাৎ তার নিজেকে প্রকাশিত করে। সেটা কিন্তু শুধু এক্সটার্নাল ফ্যাক্ট, অর্থাৎ বাইরের জগতের বিষয়বস্তুর রিপ্রেজেন্টেশন নয়। এক্ষেত্রে তাহলে আমরা কি বুঝলাম না, সাবজেক্টকে তিনি প্রকৃতই মুক্ত বলেছেন বা স্বাধীন বলেছেন। সাবজেক্টকে তিনি বস্তুগত কোনো ক্যাটাগরি বা বস্তুগত কোনো গুণ দ্বারা সাবজেক্ট যে আবদ্ধ, সাবজেক্ট যে লিমিটেড সে কথা বলেননি। সেখানে আইডেন্টিটি বা সাদৃশ্য এবং পৃথকত্ব বা ডিস্টিংক্টনেসের কোনো ধারণা দ্বারা সাবজেক্ট যে লিমিটেড সে কথা কেসি ভট্টাচার্য বলেননি। এবং এই সাবজেক্ট হচ্ছে ফ্রি রিয়ালিটি
এবং সাবজেক্ট যে শুধু স্পিরিচুয়াল কাল্টিভেশনের দিক থেকে রিয়ালিটি বা ফ্রি রিয়ালিটি সেটা কিন্তু নয়, সেটা কিন্তু ডিফারেন্ট মোডস অফ প্রেজেন্টেশন হোক, নন পারসেপচুয়াল নলেজ হোক, সমস্ত ক্ষেত্রে সাবজেক্ট ফ্রি রিয়ালিটি। সাবজেক্টকে বোঝার জন্য কিন্তু বস্তুর দরকার হয় না, সাবজেক্ট কিন্তু স্বপ্রকাশ, সাবজেক্ট সেলফ প্রেজেন্টিং, সাবজেক্টকে নিজের থেকেই জানা যায়। আর যখন অবজেক্টকে জানতে হয় তখন তার সাবজেক্টের সাথে রিলেশনে, সাবজেক্ট বা বিষয়ের সাথে সম্পর্ক যুক্ত হয়ে আমরা অবজেক্ট বা বস্তুকে জানতে পারি। এবং এক্ষেত্রে তিনি থট এবং ইমেজের মধ্যে একটা পার্থক্য করেছেন। তিনি বলছেন থট এমন একটা বিষয় যা কিন্তু অবজেক্টের সাথে ইন্টিমেট রিলেশনশিপে থাকে না, অর্থাৎ অবজেক্টের সাথে থটের সম্পর্কটা কিন্তু অনেকটাই বিচ্ছিন্নহীন। এক্ষেত্রে তিনি বলছেন যে ইমেজ ক্রিয়েশন অফ মাইন্ড এবং সেটার সাথে অবজেক্টের একটা কিন্তু রিলেশন থাকে, কিন্তু থটের ক্ষেত্রে সেরকমটা থাকে না। যে সমস্ত দেশকালের ধারণা দ্বারা বস্তু নির্দেশিত হয় বা বস্তুকে সীমায়িত করা হয়, সেই সমস্ত দেশকালের বাধা কিন্তু থটের ক্ষেত্রে থাকে না। থট এক্ষেত্রে অর্থপূর্ণ বা মিনিংফুল এবং সেটা নিজেই নিজেকে প্রকাশ করতে পারে, এবং সেটা যে শুধু বাইরের ঘটনার রিপ্রেজেন্টেশন সেটা কিন্তু নয়। সাবজেক্ট আর ফ্রিডমটা বোঝা গেছে? কারোর কোনো প্রশ্ন আছে এ সম্পর্কে? যদি কারোর কোনো প্রশ্ন থাকে তারা করতে পারে। তাহলে আমি কি এগিয়ে যাব? হ্যাঁ হ্যাঁ এগিয়ে যাও। আমি লাস্টে যেটা সাবজেক্ট অফ ফ্রিডমের পরে আমি যেটা আলোচনা করতে চাই সেটা হচ্ছে কেসি ভট্টাচার্য কিন্তু নিও বেদান্তিস্ট ছিলেন, অর্থাৎ ভগবান শঙ্করের যে অদ্বৈত বেদান্তের ধারণা সেটাকে তিনি একটা নতুন আঙ্গিকে প্রকাশ করেছিলেন। এবং তার যে মায়া তত্ত্ব সেটা আমাদের কিন্তু সিলেবাসে আছে, সেটা আমি একটু ছোট্ট করে ভাবছিলাম বুঝিয়ে শেষ করব, কারণ অনেকটা বাকি আছে এবং একদিনে আমার মনে হয় না পুরোটা বোঝানোটা সম্ভব হবে। প্রত্যেকটা বিষয় অত্যন্ত গভীর এবং এটার সাথে অনেক বিশ্লেষণও আছে। তাই মায়া তত্ত্বটা মোটামুটি ভাবে আমি বোঝাতে চাই। এবং এই মায়াতত্ত্ব কিন্তু অদ্বৈত বেদান্তের মায়াতত্ত্বের মতোই, এবং তার সাথে একটা নতুন আঙ্গিকে প্রফেসর কেসি ভট্টাচার্য এক্ষেত্রে তুলে ধরেছেন। তিনি বলছেন, he interpreted the concept of Maya in the context of Indian philosophy, particularly from the Advaita Vedanta traditions. In his works, he emphasized Maya refers to the illusionary nature of the world and the misperception of reality. তাহলে যেরকম শঙ্করাচার্য বলেছেন মায়া মাত্রই সেটা কিন্তু ভ্রম, সেটা কিন্তু জগৎ ভ্রম। সুতরাং কেসি ভট্টাচার্য মায়া এই বিষয়টিকে সেভাবেই তুলে ধরেছেন। এটা কি? মিসপারসেপশন অফ রিয়ালিটি, অর্থাৎ পরম তত্ত্ব তার যে বোধ তার সম্বন্ধে ভ্রম, এটাও একটা প্রকার ডুয়ালিটি। According to Bhattacharya, Maya is the power that creates the apparent diversity and multiplicity in the universe, veiling the true underlying unity of the ultimate reality that is Brahma. তাহলে আমরা পড়েছিলাম কি না, যখন আমরা শঙ্করাচার্যের মত পড়ছিলাম তখন আমরা ব্রহ্মের সাথে জগতের একটা সম্পর্ক দেখেছিলাম। শঙ্করাচার্য সেখানে বলছেন যে একমাত্র ব্রহ্মই সত্য, আর কোনো কিছুই সত্য নয়।
এবারে শঙ্করাচার্যের মতে জগৎ কি না, জগৎ হলো ব্রহ্মের বিবর্তন। শঙ্করের মতে মায়া একটা ভ্রম সৃষ্টিকারী শক্তি এবং মায়া উপর্বিত ব্রহ্ম, অর্থাৎ ঈশ্বর যখন মায়ার উপাধি দ্বারা উপর্বিত হয়ে জগৎ রূপে প্রকাশিত হন, তখন কিন্তু আমরা সেটাকে সগুণ ব্রহ্ম বলি। কিন্তু ব্রহ্ম আদতে প্রকৃত সত্তায় সেটা কিন্তু নির্গুণ। যখন ব্রহ্ম মায়া উপর্বিত হন তখন তিনি সগুণ ব্রহ্ম বা ঈশ্বর। এটাই হলো শঙ্করাচার্যের মায়া তত্ত্ব। এবং যখন কেসি ভট্টাচার্য তার ইন্টারপ্রিটেশন করেছেন কনসেপ্ট অফ নিও বেদান্তা বা তার গ্রন্থ সার্চ ফর দ্য অ্যাবসলিউট ইন নিও বেদান্তা ফিলোসফি, সেখানে তিনি বলছেন যে মায়া হতে পারে ইলিউশন, কিন্তু মায়া ব্যবহারিক জগতের একটা গুরুত্বপূর্ণ অংশ। কারণ যখন আমরা বলছি যে জগৎ ব্রহ্মের বিবর্তন, তখন সেখানে মায়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, আমরা জানি। It plays a role in the way we perceive existence, yet it cannot be equated with absolute reality. তাহলে ব্যবহারিক সত্তা, তিনটে ত্রিবিধ সত্তার কথা জানি, একটা প্রাতিভাসিক, একটা ব্যবহারিক, একটা পারমার্থিক, তাই তো? তাহলে যখন আমরা জগৎকে দেখি তখন কিন্তু মায়ার একটা গুরুত্ব আছে, কারণ আমরা জানি জগৎ হলো ব্রহ্মের বিবর্তন এবং এই মায়াই কিন্তু অবিদ্যা এবং অজ্ঞান। ঈশ্বরের দিক থেকে যেটা মায়া, জীবের দিক থেকে সেটা অবিদ্যা, অজ্ঞান বা মায়া। এবং ভট্টাচার্য কিন্তু মায়াকে ব্যবহারিক জগতে, আভিজ্ঞতিক জগতের একটা গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করেছেন। তিনি এটাকে সামান্য ইলিউশন বা ভ্রম বলে রিফিউট করে দেননি বা বর্জন করে দেননি। এটা জগতের প্রকৃত সত্তাকে ঢেকে রাখে বা আবৃত করে রাখে, কিন্তু ইট ইজ নট এন্টায়ারলি সেপারেট ফ্রম দ্য ওয়ার্ল্ড। এটাকে কিন্তু জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া যায় না। ইট ইজ অ্যান ইন্টিগ্রাল অ্যাসপেক্ট অফ আওয়ার এক্সপিরিয়েন্স। এটা আমাদের অভিজ্ঞতার একটা গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট বা গুরুত্বপূর্ণ আঙ্গিক। And understanding it leads to a realization of the oneness of reality. তাহলে অবিদ্যাকে যখন আমরা অবিদ্যা রূপে জানি তখন কি হয় না, তখন কিন্তু আমরা ব্রহ্মের প্রকৃত স্বরূপ সম্পর্কে অবগত হই। তখন কিন্তু ডুয়ালিটি, যেটা আমরা এতক্ষণ ধরে পড়ছিলাম, সাবজেক্ট অবজেক্ট ডুয়ালিটি, অনেক ক্ষেত্রে আমি অর্থাৎ আমার আত্মা এবং দেহকে আমরা কিন্তু এক বলে মনে করছি। এই ডুয়ালিটিটা সেক্ষেত্রে আমরা কিন্তু দুটো মানে অর্থাৎ দ্বিভিত ভাগে ভাগ করছি। এই ডুয়ালিটিটা অ্যাপারেন্ট ডুয়ালিটি বা তার আভাস, এটা কিন্তু পরবর্তীতে যদি মায়া বা অবিদ্যাকে মায়া বা অবিদ্যা রূপে আমরা অনুধাবন করি, তার প্রকৃত তাৎপর্য বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা ব্রহ্মের প্রকৃত সত্তা অনুধাবন করি। তাহলে মায়াকে মায়া রূপে জানা, অবিদ্যা বা অজ্ঞানকে অবিদ্যা বা অজ্ঞান রূপে অনুধাবন করা, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। তাই জন্যই ব্যবহারিক সত্তা আভিজ্ঞতিক জগতের একটা গুরুত্বপূর্ণ অংশ রূপে কেসি ভট্টাচার্য মায়াকে দেখিয়েছেন। মায়া শুধুমাত্র একটা ইলিউশন বা অধ্যাস মাত্র নয়, এটি একটি ভ্রম সৃষ্টিকারী শক্তি মাত্র নয়, এটা কিন্তু ব্যবহারিক সত্তার একটা গুরুত্বপূর্ণ অংশ। এখান থেকে কারোর কোনো প্রশ্ন আছে? কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে আবার জিজ্ঞেস করতে পারো। চ্যাট বক্সে একটা প্রশ্ন আছে, আমিনা খাতুন বলেছে, ম্যাম স্বামীজির সাথে কেসি ভট্টাচার্যের মায়াবাদীর মায়াবাদ নিয়ে ওনার বক্তব্যের সঙ্গে অন্যান্যদের বক্তব্যটা লাবণী আরেকবার বুঝিয়ে বলো। আচ্ছা, ঠিক আছে। মোটামুটি ভাবে কেসি ভট্টাচার্য যে মায়া তত্ত্বের কথা বলেন সেটা কিন্তু শঙ্করাচার্যের মায়া তত্ত্ব থেকে যে সম্পূর্ণ আলাদা তা কিন্তু নয়। আর কেসি ভট্টাচার্য যখন মায়ার কথা বলছেন
তখন তিনি বলছেন মায়া একটা ইলিউশন, মায়া ভ্রম সৃষ্টিকারী শক্তি, মায়া অবিদ্যা বা অধ্যাস এবং তা ব্যবহারিক জগতের একটা গুরুত্বপূর্ণ অংশ। ঠিক আছে, যেমন আমরা জানি শঙ্কর বলেছেন যে মায়া একটা ভ্রম সৃষ্টিকারী শক্তি। যখন মায়া উপর্বিত ব্রহ্ম হন তখন তিনি সগুণ ব্রহ্ম বা ঈশ্বরে পরিণত হন এবং তখন তিনি জগৎ রূপে প্রকাশিত হন। বদ্ধ জীব তার অজ্ঞান বা অবিদ্যা বশত এক ব্রহ্মের পরিবর্তে তখন জগতের যে নানাত্ব, জগতের যে বহুত্ব, সেটাকে সত্য বলে মনে করে এবং এই মায়াটাই অবিদ্যা বা এই মায়াটাই কিন্তু অজ্ঞান। ঠিক আছে, তাহলে কেসি ভট্টাচার্যের মতে মায়া ঈশ্বরের শক্তি স্বরূপ, ঈশ্বর থেকে তা পৃথক নয় এবং এই মায়াটা শঙ্করাচার্য বা ভগবান শঙ্করের মায়া তত্ত্বের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কিন্তু স্বামী বিবেকানন্দের মায়াটা অদ্বৈত বেদান্তের সাথে জড়িত হলেও তার আঙ্গিকটা একটু অন্যরকম। যদি বিবেকানন্দের ফিলোসফি আমরা দেখি, হি হ্যাজ রিকনসিভড অদ্বৈত বেদান্ত। তিনি কিন্তু অদ্বৈত বেদান্তর মায়া তত্ত্বকে একটা অন্য রূপে প্রকাশ করেছেন। তার মতে মায়াকে আমরা ফ্যাক্টস বলতে পারি, ফ্যাকচুয়াল এক্সপিরিয়েন্সের অংশ বলতে পারি। মায়া কিন্তু স্টেটস অফ অ্যাফেয়ার্স বা ফ্যাক্টস হিসেবে পর্যবসিত হন এবং সেই সেলফ রিয়েলাইজেশনটা, অর্থাৎ যদি আমরা বিবেকানন্দের সেলফ রিয়েলাইজেশন বা লিবারেশনের কনসেপ্টটা দেখি, সেটা কিন্তু অনেকাংশে প্র্যাকটিক্যাল। ঠিক আছে, ইট ক্যান বি অ্যাচিভড থ্রু অ্যাক্টিভ লাইফ অফ ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি। ঠিক আছে, তাহলে মায়াবাদ কিন্তু দুটো দিক থেকে একেবারেই আলাদা। যদি আমরা কেসি ভট্টাচার্যের দিক থেকে বলি, সেখানে কিন্তু ভ্রম সৃষ্টিকারী শক্তি, ঠিক আছে, সেই মায়ায় আবার অবিদ্যা, সেই মায়ায় আবার অধ্যাস এবং সেটা ভগবান শঙ্করের মায়া তত্ত্বের সাথে একাত্ম, সেটা একটা সাদৃশ্য আছে। কিন্তু বিবেকানন্দের অ্যাপ্রোচ টুয়ার্ডস অদ্বৈত বেদান্ত, ইট ইজ ভেরি প্র্যাকটিক্যাল। সেখানে মায়াকে তিনি ফ্যাক্টস বলে ব্যবহারিক সত্তা রূপে পর্যবসিত করেছেন। মায়াকে তিনি যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন, যেটা কেসি ভট্টাচার্য মায়াকে যেভাবে প্রকাশ করছে ভ্রম সৃষ্টিকারী শক্তি হিসেবে, বা ভগবান শঙ্করের অদ্বৈতবাদে মায়াকে যেভাবে অধ্যাস বা অবিদ্যার পর্যায়ে পর্যবসিত করা হয়, সেটা কিন্তু বিবেকানন্দের মায়াবাদে আমরা দেখি না। বিবেকানন্দের মায়াবাদে কিন্তু মায়া কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। মায়া কিন্তু একটা ফ্যাকচুয়াল রেফারেন্স আছে, তার ফ্যাকচুয়াল সিগনিফিকেন্স বা ইম্পর্টেন্স আছে। এবং আমরা যখনই প্রশ্ন করতে যাই তখনই আমাদের এটা দেখতে হবে যে বিবেকানন্দের যে কনসেপ্ট অফ সেলফ লিবারেশন, সেটা কিন্তু খুবই অ্যাক্টিভ, খুব বিউটিফুল এবং সেটা কিন্তু প্র্যাকটিক্যাল। সুতরাং যখন বেদান্তকে বিবেকানন্দ কনসিভ করেছেন বা রিকনসিভ করেছেন, তখন সেটা কিন্তু খুব ব্যবহারিক দৃষ্টিভঙ্গিতে করেছেন। কিন্তু কেসি ভট্টাচার্যের মায়াতত্ত্ব সেভাবে ব্যবহারিক নয়, সেটা অনেকাংশে স্পিরিচুয়ালিটির দিকে, অনেকাংশে আইডিয়ালিস্টিক ফিলোসফির দিকে প্রসারিত। ঠিক আছে, আমি না বুঝতে পেরেছি। এবারে শেষ করছি। হ্যাঁ, লাবণী অনেক কষ্ট করে অনেকগুলো পয়েন্ট নোট ডাউন করেছে। তোমরা দেখি যদি লাবণী আরেকটু শর্ট করে দেয় তোমাদেরকে আমি দিতে পারবো, কিন্তু নিজেরা একটু নাড়াচাড়া না করলে কিন্তু এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়া খুব একটা সহজ নয়। ঠিক আছে, তা আজকের মতো আমরা আলোচনা শেষ করছি। পরশুদিন একটা পরীক্ষা নেবো, আর এই যেগুলো আলোচনা হলো তার থেকে আমি লাবণীর কাছ থেকে কয়েকটা প্রশ্ন নেবো, সেগুলো নিয়ে থাকবে। পরে যদি প্রয়োজন হয় তখন আমরা আলোচনা প্রসঙ্গে বাকি কথাগুলো লাবণী বলবে। ঠিক আছে, আজকে আমরা এখানেই শেষ করছি। আর পরশুদিন একটা পরীক্ষা নেবো। আর কালকে যদি আমি সময় পাই তাহলে আমি একটু অন্য কেউ বলো যে এক্সিস্টেন্সিয়ালিজমটা একটু বলতে হবে, কেউ বলে প্র্যাগম্যাটিজমটা একটু বলতে হবে। আমি বুঝতে পারি না যে কোনটা তোমাদের কাছে সহজ লাগে আর কোনটা তোমাদের কাছে কঠিন লাগে। যেটা সহজ সেটা কঠিন মনে হয়, আর কঠিনটাকে সহজ মনে হয়।
এরকম ভাবে তো ব্যাপারটা না। এক্সিস্টেন্সিয়ালিজম খুবই সহজলভ্য বিষয়, অনেক বইয়েতে লেখা আছে, এগুলো নিয়ে তেমন কিছু বলা। তুমি যদি বিশেষ করে নিটসে টিটসে এগুলো একটু জটিল আছে, যেসব বইপত্র পাওয়া যায় সেই বইগুলো একটু নাড়াচাড়া করলেই হবে আর কি। তো তবুও আমি একটু ক্লাস নেবো যদি কালকে সময় পাই, হ্যাঁ সন্ধ্যেবেলায় আমি একটু আলোচনা করবো। একজন হাত তুলেছে। হ্যাঁ আতিকুর কি বলতে বলো। হ্যাঁ আতিকুর কিছু বলবে? হ্যাঁ কথা শোনা যাচ্ছে না, আর স্পষ্ট করে বলতে হবে। হ্যাঁ, আতিকুরের প্রশ্নটা হচ্ছে আমরা যদি স্পিরিচুয়াল সাবজেক্টিভিটিতে পৌঁছাই এবং এই যাত্রায় যদি বডি এবং সাইকিকে বাদ দিতে হয়, তাহলে শেষে কি সাবজেক্ট মিনিংলেস হয়ে পড়বে না? আচ্ছা, হ্যাঁ লাবণ্য একটু বলো। না, সেক্ষেত্রে আমরা যখন বডি সাবজেক্টিভিটিতে থাকি তখন আমি মাত্রই আমি দেহ, অর্থাৎ যখন আমি বলি আমি অসুস্থ, মানে আমার দেহ অসুস্থ, কিন্তু আমরা আত্মা এবং দেহকে তার যে পার্থক্যটা সেটা কিন্তু মানে আমরা নিজেকেই দেহ বলেই মনে করি। বডিলি সাবজেক্টিভিটিতে আমি বা আই, দ্য কনসেপ্ট অফ আই অ্যান্ড দ্য কনসেপ্ট অফ বডি ইজ ইন্ট্রিনসিক্যালি রিলেটেড। তারপর যখন আমরা সাইকিকে যাই তখন সেখানে অবজেক্টিভ মিনিংটা কিছুটা হলেও থাকে, কিন্তু আমাদের বিষয়টা অনেকটা আন্তর বা অন্তর্মুখী হয়ে ওঠে। এবং স্পিরিচুয়াল সাবজেক্টিভিটিতে আমরা তিনটে স্তর দেখলাম, একটা ফিলিং, দ্য স্টেজ অফ ফিলিং, দ্য স্টেজ অফ ইন্ট্রোস্পেকশন এবং দ্য স্টেজ অফ বিয়ন্ড ইন্ট্রোস্পেকশন। ঠিক আছে, এখানে সাবজেক্ট কিন্তু মিনিংলেস, অর্থাৎ অর্থ, এক্ষেত্রে মিনিংলেস কিন্তু সাবজেক্ট কখনোই হয়ে উঠবে না, কিন্তু মিনিং এই বিষয়টা অবজেক্টের সাথে জড়িত। অবজেক্ট ইজ হোয়াট ইজ মেন্ট। অবজেক্টের মধ্যে একটা স্পেসিফিক কন্টেন্ট অফ মিনিং থাকে, কিন্তু সাবজেক্ট একটা অনুধাবনের বিষয়। দা subject should be understandable. ঠিক আছে, subject should be understandable through the stages of feeling, introspection and the stage of beyond introspection. তাই মিনিং এই ব্যাপারটা সাবজেক্টের সাথে কিন্তু একেবারেই জড়িত নয়। সবসময় কেসি ভট্টাচার্য বলছেন অবজেক্ট ইজ হোয়াট ইজ মেন্ট। হোয়াট ইজ মেন্ট মানে কি, অবজেক্টের মধ্যে একটা স্পেসিফিক কন্টেন্ট অফ মিনিং থাকবে এবং সেটা এই স্পেসিফিক কন্টেন্ট অফ মিনিং অনেকজনের দ্বারা একই সাথে ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড হবে। যখনই সেটা আমাদের সাবজেক্টিভিটির চরমতর স্তর বা দ্য অ্যাবসলিউট বা দ্য ইনডেফিনিট, সেখানে যখন পৌঁছে যাচ্ছে সেখানে কোনো ডুয়ালিটি, কোনো মিনিং এর স্তর থাকছে না। সেখানে একত্ব, যেটা আমরা এক বলি, যেখানে ব্রহ্মভাব বা চূড়ান্ত পরম তত্ত্বের ধারণার বিলীন হয়ে যাওয়া, এই বিষয়টা ওই বিয়ন্ড ইন্ট্রোস্পেকশন স্তরে আসছে। ইট ইজ দ্য নলেজ অফ অ্যাবসলিউট। এখানে কিন্তু সাবজেক্টের সাথে না মিনিং এর কোনো বিষয় জড়িত, সাবজেক্ট কিন্তু নিজের থেকেই জানা যায়, মিনিং মাত্রই তা অবজেক্টে পর্যবসিত হয়। সাবজেক্ট কিন্তু সেলফ রিপ্রেজেন্টিং, সাবজেক্টের মধ্যে কিন্তু একটা সেলফ প্রেজেন্ট বা সাবজেক্টকে, যেমন আমরা প্রভাকরের ক্ষেত্রে জ্ঞান দেখেছিলাম, জ্ঞান নিজে নিজে প্রকাশিত হয়, জ্ঞান কিন্তু অন্য কোনো বিষয়ের দ্বারা লিমিটেড বা সীমায়িত নয়, তাই না? তেমনি এক্ষেত্রে যখন আমরা বিয়ন্ড ইন্ট্রোস্পেকশনের স্তরে পৌঁছে গেলাম, সেটাই হলো নলেজ অর অ্যাওয়ারনেস অফ দি অ্যাবসলিউট বা অ্যাওয়ারনেস অফ দি ইনডেফিনিট। এখানে মিনিং এর কোনো পর্যায় থাকে না, এখানে স্পেসিফিক কন্টেন্ট অফ মিনিং থাকে না। তার মানে এটা নয় যেটা একেবারে মিনিংলেস স্তর, এটা চূড়ান্ত অনুধাবনের পর্যায়, যেখানে কোনো ডুয়ালিটি থাকবে না, সেখানে আমরা পরম তত্ত্বে বিলীন হয়ে যাব না, সেখানে দৈহিক বা ফেল্ট বডি সম্পর্কিত কোনো কনসেপ্ট থাকবে, কোনো স্পেসিফিক কন্টেন্ট অফ অবজেক্টিভ মিনিং সেখানে থাকবে না। অর্থাৎ আমরা যে স্টেজের কথা এখন আলোচনা করছি সেটা হচ্ছে স্পিরিচুয়াল সাবজেক্টিভিটি স্তর।
সেই স্পিরিচুয়াল সাবজেক্টিভিটি 3 ভাগে বিভক্ত। আমরা বললাম স্টেজ অফ ফিলিং, স্টেজ অফ ইন্ট্রোস্পেকশন, স্টেজ অফ বিয়ন্ড ইন্ট্রোস্পেকশন। এই 3টে স্তরের কোনোটাতেই মিনিং থাকবে না, ঠিক আছে? এটা হবে চূড়ান্ত অনুধাবনের স্তর, একাত্মতার স্তর, এবং সেখানে কোনো দ্বৈত ভাব থাকবে না, সবই চরম পরম তত্ত্বে বিলীন হয়ে যাবে। এটা আমরা বেদান্তে বা ভগবান শঙ্করের ধারণাতে দেখতে পাই। কিন্তু অবজেক্টের সাথে মিনিং জড়িত। অবজেক্ট ইজ হোয়াট ইজ মেন্ট। অবজেক্টের মধ্যে স্পেসিফিক কন্টেন্ট অফ মিনিং সবসময় থাকবে। ঠিক আছে আতিকুর, বোঝা গেছে? স্যার ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা শেষ করি। সবাই ভালো থাকো, একটু পড়াশোনা করো।